সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1256তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। কলিজার বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই মোহাম্মদ কামাল হোসেনের জীবনের এক ভয়ঙ্কর দুঃখজনক বাস্তব ঘটনা। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল কালো জাদু করে নিজের মেয়েকে 12 বৎসর রাক্ষস বানিয়ে রাখে এক মা। কালো জাদু করে নিজের মেয়েকে 12টি বৎসর রাক্ষস বানিয়ে রাখে এক মা। এই গল্পটা বরিশালের প্রত্যন্ত এলাকার এক সম্পদ লোভী মায়ের ভয়ঙ্কর বাস্তব জীবনের গল্প। পুরোটা গল্প শোনার পরে যেমনই আপনার চোখে পানি আসবে, ঠিক তেমনই বুকটা ধরপড় করে কেঁপে উঠবে। আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত বরিশালের ভাই কামাল হোসেনের জীবনের গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে কামাল হোসেনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ কামাল হোসেন, আমার বাড়ি বরিশাল। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট একটা বোন আর ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা বরিশাল শহরের অদূরে নদী ঘেঁষা কোনো এক ছোট্ট গ্রামে এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিলেন একজন জেলে। আমার বাবা বরিশালের ওই নদীতে মাছ ধরে, সমুদ্রে মাছ ধরে আমাদের পরিবার চালাতো। এমন করেই ছোটোবেলা থেকে আমাদের দিন আর রাতগুলো কাটতেছিল। আমাদের পরিবারটা যথেষ্ট পরিমাণের অভাবী একটা পরিবার ছিল। আসলে আমার বাবার নিজস্ব কোনো ট্রলার ছিল না। আমার বাবা অন্যের ট্রলারে মাছ ধরে আনতো এবং অন্যের ট্রলার ভাড়া করে মাঝে মাঝে মাছ ধরতে যেত। এজন্য দেখা যায় মাছ বিক্রি করার পরে যে পরিমাণে টাকা থাকতো তা বেশিরভাগে ট্রলার মালিকদেরকে দিয়ে দেওয়া লাগতো, যার ক্ষেত্রে আমার বাবার কাছে খুব বেশি পরিমাণে টাকা পয়সা থাকতো না। ছোটোবেলা থেকেই প্রচণ্ড অভাব অনটনে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। এরকম করে অভাব পেরিয়ে আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম এবং আমার মাও মানুষের বাড়িতে টুকিটাকি কাজ করে। আমার বাবার একার ইনকামের উপরে আমার মা, আমার দাদা দাদি, আমি সহ আমার ছোট একটা ভাই আর বোন, এত বড় একটা পরিবার, আমার বাবার একা ইনকামে চলাটা খুব কঠিন হয়ে যাচ্ছিল। তারপরেও আমার বাবা পরিশ্রম করে টাকা ইনকাম করে আমাদের পরিবারটাকে চালাচ্ছিল। এরকম করে দিনের রাতগুলো কাটতেছে। আমাদের পরিবারের সবাই আমার ছোট বোনকে অনেক বেশি ভালোবাসতো। আমার ছোট বোন দেখতে অনেক বেশি সুন্দরী ছিল, অনেকটাই পরীর মতো ছিল ওর চেহারা। আমাদের পরিবারের সবাই ওকে পরী বলে ডাকতো। সবাই অনেক আদর করতো, যত্ন করতো এবং আমার ছোট বোনকে ভালোবাসতো। এমন করতে করতে আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমি তখন আমাদের এলাকারই একটা স্কুলে ক্লাস 9-এ পড়ি। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখনই আমাদের পরিবারে একটা ঘটনা ঘটে। ক্লাস 9-এ না, আমি ঠিক যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে আমার যে ছোট বোনটা ছিল, আমার ছোট বোনের এক ধরনের একটা রোগ দেখা দেয় এবং খুব মারাত্মক ধরনের একটা রোগ। আমার বোনের পায়খানার রাস্তা দিয়ে প্রচণ্ড রকমের রক্ত যেত এবং আমার বোন কোনো কিছু খেতে পারতো না। আমার বোন হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার মা, বাবা, দাদা দাদি সবাই অনেক টেনশনে পড়ে যায়। আমার বোনকে তখন ঢাকা শহর সহ বরিশালের বড় বড় ডাক্তারখানাগুলোতে নিয়ে যাওয়া হয়। তারা আমার বোনকে দেখে এবং দেখে বলে আমার বোনের মাঝে অন্য কোনো রোগ বাসা বেঁধেছে। এটার পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে আমাদের পরিবারের অনেক টাকাই প্রায় ঋণ হয়ে যায়। আমার বাবা মানুষের কাছ থেকে ঋণ করে এখান থেকে ওইখান থেকে বিভিন্নভাবে আমার বাবা ঋণে জর্জরিত হয়ে যায়। এমতো অবস্থার ভিতরে আমার বাবা ট্রলার দিয়েও মাছ ধরতেও যায় না, মানুষের কাছ থেকে ঋণের কারণে ঘর থেকে বেরই হতে পারে না। ঘর থেকে বের হলে পরেই সবাই আমার আব্বাকে ধরে বসে টাকার জন্য। আমার আব্বা মানুষের কাছ থেকে এত পরিমাণে ঋণ করে, সন্ধ্যার পরে যখন পৃথিবী ঘুমিয়ে যায়, গুটগুটে অন্ধকার হয়ে যায়, ওই মুহূর্তে আমার আব্বা ঘর থেকে বের হয়। এছাড়া দিনের আলো দেখা আমার আব্বার জন্য হারাম হয়ে যায়। মানুষ হন্য করে দিনরাত মিলিয়ে আমার বাবাকে বাড়িতে খুঁজতে থাকে। আমি তখন পড়াশোনা করতেছি। আমিও পড়াশোনার পাশাপাশি তেমন কোনো কিছু করতে পারি না যে আমার বাবাকে ঋণ মুক্ত করব। একে তো মানুষের ঋণের বোঝায় আমার বাবা ঘর থেকে বেরোতে পারে না। তার উপরে দেখা যায় আমার ছোটো বোনটার চিৎকারে পুরো ঘর তখন অন্ধকার হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এটাই সম্ভবত কিয়ামতের আলামত। সহ্য করতে পারতেছিলাম না বোনের ওই চিৎকার, বাবার ওই অভাব অনটন। তারপরেও আমার মা আমাকে বলে, তুই পড়াশোনা কর, একদিন পড়াশোনা করে তুই এই পরিবারের দুঃখ কষ্ট থেকে মুক্তি দিতে পারবি। এরকম করে মায়ের কথা মতো আমি তখন আমাদের পাড়ার স্কুলে পড়াশোনা করতাম।
এরকম করতে করতে একদিন সকালবেলা আমি সকালে ঘুম থেকে উঠছি এবং ঘুম থেকে ওঠার পরে দেখি আমার বাবা আমাদের ঘরের দরজায় বসে বসে কান্না করতেছে। বাবার ওই কান্না করা দেখে আমার কাছে তখন খুব খারাপ লাগলো যে আব্বা কান্না করতেছে কেন। আমি আব্বাকে জিজ্ঞেস করলাম, যেহেতু আমার বোন অসুস্থ, হয়তো এই কারণে কান্না করে নাকি। আমি বললাম যে আব্বা কান্না করতেছেন কেন, কী হয়েছে আমার কাছে বলেন। আব্বা কিছুই বলে না, আব্বা শুধু আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, আব্বা কী হয়েছে আপনি আমারে বলেন না। আব্বা কোনো কিছু বলে না, ঘরের মধ্যে ঢুকে গেল। এবং এরপরে আমি তখন স্কুল ড্রেস পরে স্কুলের দিকে রওনা দিলাম। আমি তখন ক্লাস 9-এ পড়ি। তো ক্লাস করলাম এবং ক্লাস করার সময় আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, আমি যে স্কুলে পড়াশোনা করি ওই স্কুলে জমিদার বাড়ির একটা মেয়ে, নাম হচ্ছে পরী। পরীর মতোই সুন্দরী একটা মেয়ে, ওরা হচ্ছে জমিদার বাড়ির অনেক বড় লোকের মেয়ে, আমাদের সাথে পড়াশোনা করে আমাদের স্কুলে। তো ও আমার ক্লাসমেট, আমার সাথে ওর মোটামুটি সম্পর্কটা অনেক ভালো। আমি যেহেতু স্টুডেন্ট হিসেবে ক্লাসে অনেক ভালো ছিলাম, তা পরীও মোটামুটি ছাত্রী হিসেবে অনেকটা ভালো। তা দুজনের মাঝে পারস্পরিক অনেক ভালো একটা সম্পর্ক আছে। তো একটা পর্যায়ে দেখা গেলো যে পরী ওই দিন না ক্লাসরুমে আমার দিকে একটু কেমন কেমন করে জানে তাকাচ্ছিল, মানে অন্যরকমভাবে তাকাচ্ছে। ওর তাকানি দেখে না আমার ভিতরে অনেকটা সন্দেহ লাগলো যে কী ব্যাপার, ও আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন। এবং তখন একটা পর্যায়ে লেজার দিয়ে দিল, মানে আপনার হাফ অ্যান আওয়ার হওয়ার পরে সবাই বের হলো। আমি তখন ক্লাসে বসে আছি। আসলে আমি লেজারে মানে শ্রেণীকক্ষ থেকে বের হতাম না, কারণ সবাই দোকানে যেত, এটা ওইটা খাইতো, আমার কাছে তো টাকা ছিল না। তো আমি এখানেই বসে থাকতাম। পরে আমাকে বসে থাকতে দেখে পরী তখন আমার কাছে আসছে। আমি তখন বসে আছি। আয়শা ও কিন্তু জানতো যে আমার ছোটো বোনটা অসুস্থ, এটাও জানতো। পরে এসে আমাকে বলে, কী ব্যাপার কামাল, তোমার ছোটো বোনের অবস্থা কি, ভালো হয়েছে? আমি বললাম যে আরে না, আব্বা তো পরীক্ষা নিরীক্ষা অনেক কিছুই করলো, এবং ছোটো বোনের পরীক্ষা করাতে গিয়ে, ছোটো বোনকে ডাক্তার দেখাতে গিয়ে আমাদের পরিবারটা পথে বসার মতো অবস্থা। আমাকে বলে, হ্যাঁ তা তো জানি, তোমার সাথে আমার একটু কথা আছে, এরকম করে বলে। তো আমার সাথে তখন আমার আরেকটা ক্লাসমেট বন্ধু বসেছিল। পরে আমি বললাম, পরী এখানেই বল না, কি বলবা বলো। পরে বলতেছে, এখানে বলা যাবে না, কথাটা একটু গোপন, তো আলাদা আসতে হবে। আমি বললাম, কেন আলাদা যাইতে হবে কেন, এখানে বলো, তোমার সাথে তো আমার এমন কোনো সম্পর্ক নাই যে গোপনীয় কোনো কিছু বলতে হবে বা গোপনীয় কোনো কথা আছে, এখানেই বলো। আমাকে বলো, তোমাকে এখান থেকে উঠতে বলছি, তুমি উঠো। ও যখন আমাকে ধমক দিয়ে বললো, আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে। পরে এখান থেকে উঠলাম, উঠে আমাদের শ্রেণীকক্ষের বাম পাশের দিকে ওইখানে গেছি। ওইখানে যাওয়ার পরে ও কোনো কিছু বলে না। আমি বললাম, কী ব্যাপার পরী, আমাকে এখানে ডেকে আনলা কেন, কোনো কিছু বলবা? ওর নাম হচ্ছে জান্নাতারা পরী, ওই সবাই পরী বলে ডাকে, অনেক সুন্দর চেয়ারও। পরে আমি বললাম, কী ব্যাপার, আমাকে এখানে ডেকে আনছো কেন, কিছু বলবা? ও আমাকে বলতেছে, কি বলবো আসলে ঠিক বুঝতেছি না। আমি বললাম, কেন, মানে আমি কি তোমার সাথে কোনো অন্যায় করছি, মানে আমার কোনো কথায় কি তুমি কষ্ট পাইছো? ও আমাকে বলে, না মানে কথাটা কিভাবে শুরু করব এটা না ঠিক বুঝতেছি না। আমি বললাম, বাবারে কথা বলো না, কি বলবা? আমার দিকে তাকিয়ে থেকে বলে, আচ্ছা তোমার আব্বা কি তোমাকে কিছু বলেছে, মানে এরকম করেই বলতেছে যে তোমার আব্বা কি তোমাকে কিছু বলেছে? আমি বললাম, কেন, আমার আব্বা আমাকে কোনো কিছু বলবে কেন, আমার আব্বার কি কোনো কিছু বলার কথা আছে নাকি? আমাকে বলে, না তুমি আমাকে বলো না, আসলে তোমার আব্বা তোমাকে কিছু বলেছে কি না। আমি তখন বললাম, না তো, আমার আব্বা তো আমাকে কোনো কিছু বলে নাই। আমাকে বলে, যদি কিছু না বলে থাকে তাহলে ভালো। এই কথোপকথনের মাঝে হচ্ছে লেজারের সময় শেষ হয়ে যায়, ঘন্টা বেজে যায়, সবাই তখন ক্লাসে ঢুকে যায়। এবং ক্লাসে ঢোকার পরে আমার তখন হঠাৎ করে মনে হয়, আরে আমার আব্বা তো আজকে সকালবেলা দেখলাম ঘরের দরজায় বসে বসে কান্না করতেছে, এবং পরেও আমাকে জিজ্ঞেস করলো যে আমার আব্বা আমাকে কোনো কিছু বলছে কিনা। মানে বিষয়টা আমি তো বুঝতে পারলাম না, আমার মাথার ভিতরে একটা সন্দেহ ঢুকলো যে আসলে কি হয়েছে, কোনো না কোনো একটা ঘটনা তো ঘটছে, তা না হলে তো পরি আর আমাকে এই কথা জিজ্ঞেস করবে না যে আব্বা কোনো কিছু বলছে কিনা। ক্লাস শেষ হয়ে গেল, এবং ক্লাস শেষ হওয়ার পরে আমি চিন্তা করছিলাম পরীরে আমি কোনো কিছু বলবো, কিন্তু অনেকগুলো মেয়ে ওর সাথে ছিল যার জন্য কিছু বলি নাই, ও তখন চলে গেছে। আমিও তখন বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে কাপড় চোপড় খুলে মারে তখন বললাম, মা বাবা কোন দিকে গেছে? মা বলে, জানি না কোন দিকে গেছে, আজকে তোর বাবার মন জেনে অনেক খারাপ। আমি বললাম, বাবা না দিনের বেলায় ঘর থেকে বেরোয় না, তাই আজকে কই গেল? আমার মা বলে, আজকে তো বের হইছে, বলছে মানুষের হাতে মাইর খেয়ে মরে যাবে, তারপর আর ঘরের ভিতরে এইভাবে বন্দি থাকবে না। তা আমি তখন আব্বারে খোঁজার জন্য বের হইলাম, পাড়া এদিকে অনেকেরই জিজ্ঞেস করি, সবাই তখন বলে, তোর আব্বা কি দিনের বেলায় ঘর থেকে বেরোয়, তোর আব্বা কোথায় আছে? আমরা বলবো কেমন করে, কেউই আসলে আমার আব্বা কোথায় গেছে এটা বলতে পারে না। দেখা গেল এদিকে সেদিকে অনেক দিকে আব্বাকে খুঁজলাম, আব্বাকে আর খুঁজে পাই না। এবং আব্বাকে খুঁজে না পেয়ে সন্ধ্যার দিকে আমি তখন ঘরে ফিরে আসছি। ঘরে ফিরে আসার কিছুক্ষণ পরেই আমার আব্বা তখন কোত্থেকে জানে আসছে। আসার পরে আমার ছোটো ভাই আমারে বলতেছে যে, কামাল ভাইয়া আব্বা আসছে। পরে আমি তখন আব্বারে বললাম, আব্বা তোমার সাথে আমার একটু কথা আছে। মানে আব্বা জানি কেমন লজ্জা পাচ্ছে বুঝছেন, মানে মুখটা এদিক সেদিক ঘুরাইতেছে, আমার সাথে কথা বলতে চায় না। আমি বললাম, আব্বা আপনার সাথে আমার কথা আছে, আমি তো বলতেছি আপনার সাথে আমার কথা আছে।
আব্বা দেখলাম আমার সাথে কথা না বলে না ঘর থেকে বেরিয়ে গেছে, মানে আমাকে কোনো উত্তর না দিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে। আমার মনের ভিতর তখন সন্দেহটা আরও বেড়ে গেল যে আরে কি, মানে আব্বা আমার সাথে কথা না বলে এভাবে ঘর থেকে বেরিয়ে গেল কেন। যাই হোক, আমি তখন রাত মানে সারা রাত প্রায় বসেছিলাম, আব্বা আর ঘরে ফিরে নাই। ঘুমিয়ে গেছি। সকালবেলা আমি আব্বার সাথে দেখা হয়নি, আমি স্কুলে চলে গেছি। স্কুলে যাওয়ার পরে আমি মানে একটু আগে আগে চলে গেছি। চলে যাওয়ার পরে আমি তখন পরীরে ধরলাম, ধরে বলতেছি পরী, তোমার সাথে আমার কথা আছে। ও আমার বলে বলো। আমি বললাম তুমি আমারে কালকে এটা কেন জিজ্ঞেস করলা, আমার আব্বা আমাকে কিছু বলছে কি না, এটা কেন জিজ্ঞেস করলা। আমাকে বলে না এমনিতেই জিজ্ঞেস করছে, আচ্ছা বাদ দাও। আমি বললাম না পরী, বাদ দিব কেন, আমার জানতেই হবে আমার আব্বার সাথে কি তোমার কোনো কথা হয়েছে, বা আমার আব্বা কি তোমাকে কিছু বলছে। ও আমাকে বলে না কিছু বলে নাই। কেন, তোমাকে কিছু বলছে। আমি বললাম সেটাই তো জিজ্ঞেস করি, আমার আব্বা কি তোমাকে কিছু বলছে কি না, তা না হলে তুমি আমাকে এটা কেনই বা জিজ্ঞেস করলা, আমার আব্বা আমাকে কিছু বলছে কিনা এটা জিজ্ঞেস করলা কেন। ও আমাকে বলে আচ্ছা কামাল চলো ক্লাসের সময় হয়ে গেছে, এখন ক্লাস করি। এই কথা বলে তখন ক্লাসে ঢুকে গেলাম। ক্লাস শুরু হয়ে গেল। লেজার পিরিয়ডে মানে টিফিন আওয়ারে ও তখন করলো কি বেরোইছে, মানে টিফিন আওয়ারের সময় বেরোইছে। বেরোয়ার পরে আরও 3-4টা মেয়ে, আমি সবার সামনে গিয়ে বললাম পরী তুমি কি আমাকে কিছু বলবা। ও আমাকে বলে কি জানতে চাও। আমি বললাম জানতে চাই আমার বাবার সম্বন্ধে। এইটা বলার পরেও তখন বাকি মেয়েগুলোর কাছ থেকে একটু আড়াল হলো। আড়াল হয়ে আমারে বলতেছে কি হয়েছে বলো তো। আমি বললাম কি বলবো, তুমি কেন আমাকে জিজ্ঞেস করলো আমার আব্বা আমাকে কিছু বলছে কিনা। ও আমাকে বলে তোমার আব্বা তো তোমাকে কিছু বলে নাই, তো যদি নাই বলে থাকে তাহলে কেন তুমি আমাকে পেঁচাচ্ছ কথাটা। আমি বললাম পরি প্লিজ আমাকে জানতে হবে, আমাকে জানতে হবে আমার বাবা সাথে তোমার কি হয়েছে। আর আমি দেখেছি যেদিন তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমার বাবা আমাকে কিছু জিজ্ঞেস করছে কিনা, ওই দিন সকালবেলা স্কুলে আসার সময় দেখলাম আমার বাবা ঘরে বারান্দায় বসে বসে কাঁদতেছে। কারণটা কি আমাকে বলো তো। আমাকে বলে যে আসলে কিভাবে বলবো তোমার আব্বা কান্না করতেছে বা কান্না করেছে, এটা শুনে না আমার কাছে খুব খারাপ লাগছে, যার জন্য আমি তোমাকে কথাটা বলি, কিন্তু তুমি আমাকে ওয়াদা করো যে এই কথাটা তুমি কারো কাছে বলবা না। আমি বললাম যে ঠিক আছে, আমি ওয়াদা করলাম আমি এই কথাটা কারো কাছে বলবো না। ও আমাকে বলে তোমার আব্বা চুরি করতে গিয়ে ধরা খাইছে। আমি বললাম মানি, আমার আব্বা চুরি করতে গিয়ে ধরা খাইছে, আমার আব্বা কোথায় চুরি করছে। ও তখন নিচের দিকে তাকায় থাকে বলে আমাদের ঘরে। আমি বললাম তোমাদের ঘরে, কখন। ও বলে তাহলে তোমাকে ঘটনাটা খুলে বলি। রাতের বেলায় আমরা সবাই যখন খাবার খাচ্ছিলাম, অ্যান্ড খাবার খাওয়ার মুহূর্তে আমি তো খাবার খাইছি, খাবার খেয়ে আমি তখন ঘরের ভিতরে ঢুকছি। তো আমার রুমে আমি তখন ঢুকছি, আমার রুমটা তো মানে রাস্তার পাশে রুমটাই আমার। এখন ও রুমে ঢুকছে এবং ঢুকার পরে দেখলাম যে কেউ একজন মনে হয় যেন আমার ঘরের মানে আমার যে পড়ার টেবিলের কর্নারের মধ্যে বসে আছে। তো আমি মানে বুঝতে পারছি যে কেউ একজন ঢুকছে, মানে আমাদের দরজা খোলা ছিল তো আমরা তো খাবার রুমে গেছি, এই সুযোগে আমার রুমের মধ্যে ঢুকে গেছে। আর আমার রুম থেকে আমাদের পরিবারের মানে সব রুমে যাওয়া যায়, আব্বার রুমে আম্মার রুমে বা সবার রুমে যাতায়াত করা যায়, আমাদের ভাই বোনদের রুমে যাওয়া যায়। তা আমি বললাম যে হ্যাঁ। ও আমাকে বলে এরকম করে মানে আমি মানে ভাবছি যে কেউ একজন ঢুকছে, পরে আমি খুব মানে একদম খেয়াল করে দেখলাম যে হ্যাঁ কেউ একজন বসে আছে। আমি তখন চিৎকার দিই নাই, চিৎকার না দিয়ে বললাম কে এখানে, কে এখানে বলার পরে তোমার আব্বা তখন ওখান থেকে দাঁড়াইছে। আমি বললাম মানি, বলে হ্যাঁ। আমি বললাম তারপর আমাকে বলে তোমার আব্বাকে দেখে, তোমার আব্বা তখন এভাবে কানে ধরে আছে, কানে ধরে আমার দিকে হাত জোর করে আছে। আমি তখন বললাম যে কাকা আপনি কেন এখানে। পরে বলতেছে কিছু বলে না, নিচের দিকে তাকে আছে। পরে আমি বললাম কাকা আপনি এখানে কেন আসছেন, শুধু এটাই বললো আমাকে চুরি করার জন্য আসছি। এটা যখন আমাকে বললো আমি তখন চুপ হয়ে ওনার দিকে তাকিয়ে আছি। উনি ঠিক ওই মুহূর্তে যখন ঘর থেকে বেরোচ্ছিল আমি দরজার সামনে গিয়ে দাঁড়ালাম, কারণ আমি জানি যে কেউ হয়তো বারান্দায় থাকতে পারে বা উঠানে থাকতে পারে, ওনাকে দেখে ফেলবে। যার জন্য আমি আগে বেরোইছি, বেরিয়ে উঠানে এবং ঘরের দরজার মধ্যে দেখলাম কেউ নাই। পরে আমি ওনারা বলি কাকা আপনি চলে যান। পরে উনি আমার ঘর থেকে বেরিয়ে গেছে। তো এই কথা কি তোমার আব্বা তোমাকে বলছে। আমি না তখন লজ্জায় মাথাটা নিচের দিকে দিয়ে দিলাম। আমি ওরে কি বলবো, মানে ওর কথার কি রিপ্লাই করবো আমি না বুঝতেছি না। আমি তখন বললাম পরি তুমি আমাকে মাফ করে দিও, তুমি আমার আব্বাকে বাঁচিয়েছো। কারণ তোমাদের ঘরে যে পরিমাণের কাজের লোকেরা আছে, এরা যদি জানতো বা এরা যদি দেখতো এরকম ঘটনা, তাহলে আমার আব্বাকে আস্ত রাখতো না, তারা হয়তো আমার আব্বাকে মেরেই ফেলতো। পরি আমি না তোমার কাছে চিরঋণী, তুমি আমাকে মাফ করে দিও। এইটা বলে আমি কান্না করতে করতে ওখানে বসে গেছি। ও তখন আমাকে বলে কান্না করতেছো কেন, কান্না করো না, কান্না কেন করতেছে। আমি বলি জানো আমার আব্বা আসলেই কিন্তু চোর না, আমার আব্বার প্রফেশন কিন্তু চোর না। আমার আব্বা আগে ট্রলার দিয়ে মাছ ধরতো। আমার বোনের ওই অসুস্থতার পরে মানুষের কাছ থেকে ঋণ টিন করে আমার আব্বা আর ট্রলারে যায় না। আমরা এখন 3 বেলা খাবারও খেতে পারি না, খুব অভাবে অনটনে আমাদের দিনগুলো কাটতেছে। ও আমাকে বলে তোমার বোনের কী হয়েছে। আমি বলি আমার বোনের কী হয়েছে সেটাই তো ডাক্তার বলতে পারতেছে না, আর এখন তো চিকিৎসাও বন্ধ, কারণ আব্বার কাছে আর কোনো টাকা নাই। এইটা বলার পরে এর পরের দিনও তখন করলো কি বলে না সরি ওই দিন আমাকে বলে আচ্ছা কালকে
ক্লাস শেষ হলে মানে ক্লাসে এসে তুমি আমার সাথে একটু দেখা করো, এটা আমারে বলে। এই বলে তখন দুজনে আবার ক্লাসে চলে গেলাম। তো এরপরে আমিও লজ্জার আব্বার সামনে পড়ি না, আব্বু আর আমার সামনে লজ্জায় পড়ে না। কারণ এরকম একটা ঘটনা হওয়ার পরে কীভাবে আব্বার সামনে পড়ি বা কীভাবেই বা আব্বার সাথে কথা বলি। পরের দিন ক্লাসে আসছে, আসার পরে প্রায় আপনার মানে ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ আগে পুরী তখন আমাকে আলাদা ডাক দিছে, মানে ক্লাস থেকে বের করছে। বের করে আমার হাতে একটা পলিথিনের পেঁচানো, কালো একটা পলিথিন পেঁচানো একটা কি জানি আমার হাতে দিছে। আমি তখন বললাম এটা কি? ও বলে এটা তুমি রাখো, আর খবরদার এটা যে আমি তোমাকে দিছি এটা কিন্তু তুমি কারো কাছে বইলো না। আমি বললাম এটা কি, তা তো বলবা। ও আমাকে বলে এটা যেই হোক, যেটাই হোক, এটা তুমি তোমার পরিবারকে দিবা এবং তোমার পরিবারের অভাব থেকে তোমরা মুক্তি পাবা, কিন্তু খবরদার এইটা কোত্থেকে আসছে, কী কারণে আসছে, এটার মানে এই 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 কিছু কোনো কিছু কিন্তু বলা যাবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি বলবো না। এই বলার পর আমি তখন ক্লাস করতেছি আর মনে মনে ভাবতেছি পকেটের মধ্যে কী দিল। পরে প্রথম যখন ক্লাসটা শেষ হলো আমি তখন শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে ওয়াশরুমে গেছি, এবং ওয়াশরুমে মানে টয়লেটে ঢুকে আমি পকেট থেকে এটা বের করে দেখতেছি এটা একটা স্বর্ণের নেকলেস সহ অনেকগুলো স্বর্ণের জিনিস, স্বর্ণের নেকলেস, চুড়ি, এরপরে হচ্ছে আপনার হাতের আংটি, এরকম অনেকগুলো। এবং এগুলো দেখে মনে হচ্ছে এগুলো স্বর্ণের চকচক করতেছে। এগুলো দেখার পরে তো আমার চোখ কপালে উঠে গেল, আরে এগুলো কি? আমি তখন এগুলো পকেটের মধ্যে ঢুকাইলাম। ঢুকাইয়া আমি ভাবতেছি পরি আমার এগুলো কেন দিল। ক্লাস যখন শেষ হলো টিফিন আওয়ার, আমি বললাম তুমি আমার এগুলো দিলা কেন, আমার এগুলো কেন দিলা? ও আমাকে বলে এটা তুমি নিয়ে যাও, বিক্রি করে তোমার বোনের চিকিৎসা করাও, আর তোমার বাবারে বলো ওই টাকা দিয়ে কিছু একটা করার জন্য। আমি তখন বললাম পরি খবরদার, এটা তুমি ঠিক করো নাই, আমি তোমার কাছ থেকে নিতে পারবো না। ও আমাকে বলে এটা নিবা নাকি ক্লাসে সবার কাছে বলবো তোমার আব্বা চুরি করতে গিয়ে আমাদের ঘরে ধরা খাইছে, এটা বলবো? আজকে তোমার আব্বা চুরি করতে গিয়ে আমাদের ঘরে গেছে, আমি ছেড়ে দিছি, কালকে যদি অন্যের ঘরে যায় তাহলে কি ছাড়বে তোমার আব্বুরে মনে হয়? আর মুখ দেখাবা কেমন করে যখন তোমার আব্বা চুরি করে ধরা খাবে? আমি তোমার ভালোর জন্যই টাকাগুলো দিছি, আমি তোমার ভালোর জন্যই জিনিসগুলো দিছি, এগুলো তুমি নিয়ে যাও, এগুলো তুমি বিক্রি করো, এবং এই থেকে যে টাকা হবে তা দিয়ে তোমার পরিবারের অভাব অনটন কেটে যাবে। আমি বললাম পরি এগুলো তো তুমি কোত্থেকে আনছো? ও আমাকে বলে এগুলো আমার না। আমি বললাম কার? বলে এগুলো আমার সৎ মায়ের, ওর মা মারা গেছে, ওর সৎ মা আছে এবং সৎ ভাই বোন আছে। আমি বললাম এটা তোমার সৎ মায়ের? তা এরকম তোমার সৎ মায়ের জিনিস তুমি নিয়ে চলে আসলা, তোমার সৎ মা কিছু বলবে না? ও বলে বললে বলবে, পরেরটা পরে হবে, এটা আমি পরে কিভাবে ম্যানেজ করতে পারি আমি করব, আগে তুমি যাও, তোমাকে যেটা করতে বলছি তুমি সেটাই করো, তুমি আগে এটা বিক্রি করে টাকা দিয়ে তোমার বোনের চিকিৎসা করাও, আর তোমার আব্বাকে কিছু একটা করতে বলো। আমি তখন অপলক দৃষ্টি তোর মুখের দিকে তাকিয়ে আছি। আমি জীবনে ফেরেস্তা দেখিনি, আমার কাছে মনে হয় সাক্ষাৎ আমার সামনে একজন ফেরেস্তা দাঁড়িয়ে আছে। ও তখন ক্লাসে ঢুকে গেল, আমিও ক্লাসে ঢুকলাম। ক্লাস শেষ হওয়ার পরে সন্ধ্যার দিকে আমি তখন আমার বাবাকে এই ঘটনাটা বলি। বলার পর আব্বা তখন নিচের দিকে তাকিয়ে থেকে আমাকে বলে মেয়েরে গয়নাঘাটিগুলো দিয়ে আয়। আমি বললাম বাবা গয়নাঘাটিগুলো দিলে ও নেবে না, আর আমাদের যেহেতু অভাব আছে তুমি এগুলো বিক্রি করো। আমার আব্বাকে এগুলো দেওয়ার পর আমার আব্বা তখন এগুলো বিক্রি করলো এবং বিক্রি করে আমার বোনের চিকিৎসা করার জন্য চেষ্টা করলো। আল্লাহর কি হুকুম, এগুলো বিক্রি করার কিছুদিনের মাথায়, প্রায় আপনার এগুলো বিক্রি করার 20 থেকে 25 দিনের মাথায় আমার বোনকে ঢাকাও নিয়ে যায়, 2 জায়গায় ডাক্তার দেখে, এবং এরপরেই আমার বোন মারা যায়। আমার বোন মারা যায়, বাড়িতেই মারা যায়, ঢাকাতে ডাক্তার দেখে। মানে এর আগে আমার বোনের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, শারীরিক কন্ডিশন অনেক খারাপ হয়ে গেছে, মানে ও মৃত্যু পথযাত্রী হয়েই গেছিলো। তো এর কয়েকদিন পর আমার বোন মারা যায় এবং আমার বোনকে দেখার জন্য পুরী নিজেও আসে। আমার বোনকে আমরা দাফন কাফন করি, সবাই অনেক কান্নাকাটি করি, চিৎকার করি। যাই হোক আমার বোনের মৃত্যুতে আমার গোটা পরিবারটা তখন খুব ভাগে ভেঙে পড়ে। ওই মুহূর্তে আমার আম্মা তখন করলে কি ওই টাকাগুলো তো রয়ে গেল। আমি পরিরে অবশ্যই বলছিলাম যে টাকাগুলো নিয়ে যাও, বা গয়না বিক্রি করে টাকাগুলো সেগুলো নিয়ে যাও। ও আসলে নিতে চায় না। ও আমাকে বলে এগুলো দিয়ে তোমার বাবাকে কিছু একটা করতে বলো, এগুলো দিয়ে তোমার আব্বাকে কিছু একটা করার জন্য। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এরপরে আমার আব্বাকে কিছু করতে পারে, আমার আম্মা তখন করলো কি বুদ্ধি খাটাইলো আমার আব্বারে বিদেশে পাঠিয়ে দিবে, মানে আব্বারে বিদেশ পাঠাবে, আব্বারে সৌদি আরব পাঠাবে, এরকম আইডিয়া তখন আমার মাথায় আসছে। মানে কে আমার আম্মার মাথায় এরকম আইডিয়া দিছে তা আল্লাহ ভালো জানে। পরে আমিও তখন আমার আম্মারে বললাম আম্মা আব্বারে বিদেশে না পাঠিয়ে কোনো একটা ব্যবসা বাণিজ্য ধরাইয়া দাও। আমার মা বলতেছে ব্যবসা বাণিজ্য ধরাই দিব, ওই টাকা তো আর আমাদের টাকা না, এই টাকা তো এই মেয়ের বাবার টাকা বা মেয়ের পরিবারের টাকা। মেয়ে তো এখন ছোটো মানুষ, বুঝে না, যদি কোনো সময় পরিবারের কাছে ধরা খায় তাহলে তো মেয়ের পরিবার টাকার জন্য চাপ দিবে, আর টাকার জন্য চাপ দিলে পরে তোর আব্বা তো দোকানপাট বিক্রি করে মেয়ের বাবারা টাকা দেওয়া লাগবে। এই জন্য বিদেশ চলে গেলে এই ধরনের কোনো রিস্ক নাই, বিদেশে গিয়ে টাকা কামাবে, এবং যদি মেয়ের পরিবারের কাছে ধরা খেয়ে আমাদের কথা বলেও দেয় তখন তো তোর আব্বা বিদেশ থাকবে, তখন আর আমাদের কোনো সমস্যা হবে না। আমি তারপরও মারে বলছি যে তুমি একটু ভেবেচিন্তে কাজ করো, যাতে পরিশেষে এটার জন্য আমাদের কোনো রকম পস্তাইতে না হয়।
মা আমাকে বলে কিছুই হবে না, তুই এটা নিয়ে কোনো চিন্তাই করিস না। এমন করে মা তখন আমার দূরসম্পর্কের এক মামার সাথে আলোচনা করে সেখানে আমার আব্বুর পাসপোর্ট তৈরি করা হয়। তখন আমরা আপনার পরীক্ষা দিব, পরীক্ষার একটা ঘনাঘন অবস্থার মধ্যে পাসপোর্ট তৈরি করা হয় এবং পাসপোর্ট করে পরে ওই লোকের কাছে আমার আম্মা তখন টাকা জমা দেয়। টাকা জমাতে এবং টাকা জমা দিলে আমার আব্বার ভিসা লাগতেছে এরকম করে আমার মায়ের কাছ থেকে উনি কী বলে না বলে জানি সমস্ত ভিসা টাকাগুলো নিয়ে যায়। মানে ভিসা আসার পরে না মানুষ টাকা দেয়, কিন্তু ভিসা আসার আগে আমার মা সে সময় প্রায় 2.5 লক্ষ টাকা ওই লোকটাকে দিয়ে দেয়। তো গয়না বিক্রি করে যে টাকা ছিল প্রায় সব টাকা ওই লোকটাকে দিয়ে দেয়, কিন্তু এদিক দিয়ে ভিসা হচ্ছে না। আমার আব্বা ঘুরতেছে, ভিসা হচ্ছে না। তখন 9 থেকে আমি ক্লাস 10-এ উঠি এবং ক্লাস 10-এ ওঠার পরে তখনই ধরেন আপনার ঘটনাটা ঘটে। ক্লাস 10-এ ওঠার পরে ওর এরই মাঝে আবার আমি ওই পুরীদের পরিবারের মায়ের সাথে পুরীর অনেক ঝামেলা হয় এবং ঝামেলা হওয়ার পরে পুরী মা জেনে যায় যে পুরী তার মায়ের গয়নাগাটি চুরি করছে বা বিক্রি করে দিছে। এটা ওইটা নিয়ে পুরীর সাথে পুরীর পরিবার, পুরীর মা, পুরীর বাবার অনেক ঝামেলা হয়। এর আগেও পুরীর মা আসলে ভালো ছিল না। এর আগেও পুরীর আম্মু মানে পুরীর যে জন্মদাতা মা উনি মারা যাওয়ার পরে পুরীর আব্বা সেকেন্ড বিয়ে করে এবং সেকেন্ড বিয়ে করার পরেও পুরীর মা আরেক লোকের সাথে পালায়া যায়। সেই লোকের সাথে 2 মাস থেকে আবার পুরীর আব্বুর কাছে আসে। তো এই মহিলার আগেই ক্যারেক্টার খারাপ ছিল এবং তার উপরে যখন পুরীর উপরে অত্যাচার করে আমি শুনেছিলাম লোহা দিয়ে নাকি পুরীর পিঠের মধ্যে শেক দেয়, মানে এরকমভাবে মানে লোহা পুড়িয়ে পিঠের মধ্যে ধরে যে তুই গয়না নিছিস কি না বল, এরকমভাবেও নাকি ওকে নির্যাতন করে। ওই সময় ক্লাস 10-এ ওঠার পরেও তখন স্কুলে আর আসতো না। তা আমি তো জানতাম না কেন স্কুলে আসে না এবং এগুলো ওদের ঘরে কাজ করে কাজের মহিলার মাধ্যমে জানতে পারি পুরীরে ঘরের মধ্যে আটকে এগুলো করছে। এবং এই ঘটনা করার পরে পুরীর বাবা তখন পুরীর মায়ের উপরে খুবভাবে রেগে যায় এবং খুবভাবে রেগে যাওয়ার পরে পুরীর বাবা তখন পুরীর মায়ের উপরে রাগ করে, পুরীর সৎ ভাই বোনের উপরে রাগ করে পুরীর বাবা তখন তার স্থাবর যত সম্পত্তি আছে, কারণ তারা তো জমিদার বাড়ির এবং তাদের প্রচুর পরিমাণে সয় সম্পত্তি, এই সমস্ত সয় সম্পত্তি পুরীর বাবা তখন পুরীর নামে লিখে দেয়। পুরীর নামে সম্পদ লিখে দেওয়ার পরে এই নিয়ে পুরীর সৎমায়ের সাথে পুরীর বাবার সাথে তুমুল পরিমাণের ঝামেলা হয় এবং পুরীর সৎমা একটা সময় এলাকার চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে যারা গণ্যমান্য লোকজন আছে সবাইকে ডাকিয়ে সেখানে দরবার করে এবং পুরীর বাবার কথাই একটা যে আমার সম্পত্তি আমি যাকে খুশি তাকে দিব, আমার সম্পত্তি আমি আমার ছেলেকে দিব না আমার মেয়েকে দিব না আমার কাকে দিব, এটা আমার ইচ্ছা, আমার মনে হয়েছে আমার মেয়েরে আমি দিয়ে দিছি, আমার মেয়েরেই দিছি। এই নিয়ে পুরীর মা তখন অনেক ঝামেলা করতেছে। পুরীর নামে সম্পদ লিখে দেওয়ার প্রায় 6 মাসের মাথায় পুরীর আব্বা হার্ট অ্যাটাক করে মারা যায়। তো উনি আসলে খুব বেশি দিন খাওয়া দাওয়া করতো না, ঘরে থাকতো না এবং বেশিরভাগ সময় উনি খুব টেনশন করতো, কারণ যার বউ ভালো না তার কপালে তো কোনো শান্তি নেই। বউয়ের কাছ থেকে নির্যাতিত হওয়া মানে সারাটা দিনে নির্যাতিত থাকা। তারপরে সে কী করে, এই রকম অবস্থার ভিতরে 6 মাসের মাথায় পুরীর আব্বা স্ট্রোক করে মারা যায়। এই পুরীর আব্বা যখন স্ট্রোক করে মারা যায় এবং পুরীর আব্বা মারা যাওয়ার পরে পুরী তখন বেশিরভাগ সময় ওর বাবার কবরের কাছে বসে থাকতো। আমরা দেখতাম বেশিরভাগ সময় ওর বাবার কবরের কাছে বসে থাকে, বাবার জন্য কান্নাকাটি করে। আবার এই যে সময়গুলো কাটতেছে এগুলোর মাঝে কিন্তু আমার আব্বার ভিসা কিন্তু আর হলো না। আমার আব্বার ভিসা হয় না এবং যেই মামা এই সমস্ত টাকাগুলো মেরে দেয়, আমার আব্বুর সমস্ত টাকাগুলো মেরে দেয়, আমার আব্বুর সৌদি আরবের ভিসা কিন্তু আর দেয় নাই। এরই মাঝে পুরীর আব্বু মারা যাওয়ার পরে পুরী সবসময় কবরে বসে থাকতো। আমি তখন এসএসসি পরীক্ষা দিই এবং এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমি এসএসসিতে 2 সাবজেক্টে ফেল করি এবং ফেল করার পরে আমিও তখন টুকিটাকি আমার আব্বার সাথে কাম করতে থাকি, এইখানে ওইখানে বিভিন্ন দিকে আব্বুর সাথে কাজ করতে। আব্বু তখন এই টেনশন অনেকটা অসুস্থ হয়ে পড়ে। এই যে এতগুলো টাকা ওইখানে জমা দিছে ভিসার জন্য, টাকাটা হইলো না, ভিসাটা হলো না, এই জন্য আব্বু খুব কান্নাকাটি করে, অনেক মন খারাপ করে। আব্বু নিজে চিন্তা করে যে এটা কেন হইলো, কী কারণে হইলো। আব্বু কান্নাকাটি করে, মন খারাপ করে। আর এরই মাঝে ধরেন আমি আমার মতো করে আব্বুর সাথে এখানে সেখানে কাজ করি, তখন এসএসসি পরীক্ষাতে ফেল করার পরে। এবং এই সময়টাতে একদিন হঠাৎ করে আমাদের এলাকার অনেকেই বলাবলি করতেছে পুরী নাকি ওর বাবার কবরে বসে থাকে এবং যে কোনো লোক গেলে তারা নাকি কামড় দেয়, রাক্ষসের মতো নাকি ওর চেহারা হয়ে গেছে এবং ও যে কোনো মানুষকে দেখলেই দৌড়ে কামড় দিতে আসে এবং ওরে নাকি ওর মা বেঁধে রাখছে, উঠানের মধ্যে বেঁধে রাখছে। ওর বাবার মৃত্যুর পর ওর বাবার মৃত্যুর শোকটা ওর ও আর নিতে পারে নাই, পাগল হয়ে গেছে। সবাই বলতেছে একটা তো হচ্ছে পাগল আর একটা হচ্ছে যে অশুভ আচরণ। ও যারে পাইতো তারাই দৌড়ে যাইতো, তারে কামড় দিত, তার শরীরের মাংস নিয়ে আসতো কামড় দিয়ে। ঠিক এইরকম একটা খারাপ পরিস্থিতির মধ্যেও তখন চলে যায়।
এই খবরটা তখন আমার কানেও আসে এবং আমার কানে আসার পরে আমিও তখন অনেকটা মর্মাহত হই যে পুরী এরকম পাগল হয়ে গেল। এবং পুরীকে দেখার জন্য আমি তখন 2 দিন পরে ওরে দেখার জন্য ওদের বাড়িতে যাই। গেলে পরে ওদের উঠানে আমি উঠবো, ওই সময় ওর মা দেখে ফেলে। ওর মা দেখে দৌড়ে আসে, আয়সা বলতেছে, কে তুই? আমি বললাম, খালা আমি কামাল। বলে, যা এখান থেকে যা, ওরে কেউ দেখতে হবে না, ওর কাছে কেউ আসবি না, ও কামড় দে। তো তখন কিন্তু ওরে শিকল দিয়া বেঁধে রাখছে, মানে শিকল দিয়া ওরে বেঁধে রাখছে। আমি তখন বলি, আমারে কামড় দেবে না, ওর আমি তো একসাথে পড়াশোনা করছি, ও আমারে চিনে, আমি একটু ওর সাথে কথা বলি, আপনি একটু ওর সাথে আমাকে কথা বলতে দেন। ওর মা ডিরেক্টলি বলতেছে যে না, ওর সাথে কেউ কথা বলতে পারবা না, ও এখন কারোর সাথে কথা বলার জন্য প্রস্তুত না, ও কামড় দিয়ে বসবে, পরে একটা ঝামেলা হবে, বাবারে দরকার নাই, মানে আমারে ওর কাছে যেতে দেয় না। এই অনেকক্ষণ ধরে দাঁড়াইছিলাম এবং শুধু আমি না, যেই আসে ওর মা কাউকে ওর কাছে আসতে দেয় না, মানে সবাইকে ওর কাছ থেকে আলাদা করে রাখে। এবং ওর মা একই কথা সবার কাছে বলে যে ওর কাছে আসলে পরে ও কামড় দিবে এবং কামড় দিয়ে শরীরের মাংস নিয়ে যাবে, কেউ যাতে ওর কাছে না আসে, ওর সামনে না আসে। এরকম করে ওর মা সবাইকে ভয় ভীতি দেখে এবং ওর মায়ের ওই ভয় ভীতিতে কেউ আর পুরীর আশেপাশে আসে না, পুরীর কাছ থেকে সবাই দূরে থাকে। আমি প্রায় 2-3 দিন পর পরে যাইতাম ওরে দেখার জন্য, কিন্তু ওর কাছ পর্যন্ত আমি ঘিরতে পারতাম না। এমন করে সময়গুলো কাটতে আসে এবং আমার নিজের কাছে অনেকটা কষ্ট হচ্ছে যে এইটা কী ধরনের কথা, এরকমভাবে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, আমরা সবাই দেখি আমাদের চোখের সামনে, কিন্তু কোনো কিছু করার নাই। এরকম করতে করতে লোকে লোকে আমি শুনতে পাই ওর মা ওরে ঘরে নেয় না, ওদের ঘরের দুয়ারে যে গাছ আছে গাছের সঙ্গে ওকে সবসময় শিকল দিয়ে ওর পায়ে বেঁধে রাখে এবং শিকল দিয়ে ওর পায়ে বেঁধে রাখে, ও শিকলে বন্দি অবস্থায় থাকে। ওর মা একজন মহিলা রাখছে, ওই মহিলা ওরে খাওয়ায় দাওয়ায় এবং মাঝে মাঝে ওইখানে ওকে গোসল করায়। এবং পুরী তখন সম্পূর্ণভাবে পাগল, একেবারে সম্পূর্ণভাবে পাগল একটা মেয়ে, এবং এত সুন্দর একটা মেয়ে ছিল যে মেয়ের দিকে তাকালে যে কোনো ছেলের নজর যেত না অন্যদিকে। এত সুন্দর মিষ্টি চেহারার একটা মেয়ের জীবন এভাবে নষ্ট হয়ে গেল, এত কিউট একটা মেয়ে পাগল হয়ে গেল, এইটা আসলে স্বাভাবিকভাবে মেনে নেওয়া খুব বেশি কষ্টকর। দিন যত সামনের দিকে যাচ্ছে পুরীর প্রতি আমার দুর্বলতা ঠিক ততটাই বাড়তেছে। এ তো সেই মেয়েটা, যেই মেয়েটা নিজের জীবন বাজি রেখে আমাদেরকে টাকা দিয়েছিল, আমার আব্বাকে বিদেশ পাঠানোর চেষ্টা করেছে, আমার মৃত বোনকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিল, কিন্তু আজকে ওর জীবনটা এইভাবে ধূলিসাৎ হয়ে যাবে, ওর জীবনটা এইভাবে নষ্ট হবে। আমি কি ওর জন্য কিছুই করতে পারবো না? আমার কি ওর জন্য কিছুই করার নাই? মানে অনেকটা খারাপ লাগতো। এবং আমি মাঝে মাঝে বিকালে সকালে দুপুরে গিয়ে দাঁড়ায় থাকতাম, আমারে ওর মা ঘরের মধ্যে, মানে ওদের ওই উঠানের মধ্যে যেতে দিত না। এরকম করতে করতে আমার আব্বা তখন খুবই অসুস্থ, মানে এতটাই অসুস্থ যে আব্বার অবস্থা খুব খারাপ। এইভাবে কয়েকটা দিন কাটার পরেই এই পুরীর এই অবস্থার মধ্যেই আমার আব্বু মারা যায়। আব্বু মারা যায় একদম খুব নর্মালি একটা কারণে আব্বু মারা যায়। আব্বু আসার সময়, মানে বৃষ্টি রাতের বেলায় দোকান থেকে আসার সময় হচট খেয়ে পরে পায়ে ব্যথা পায়। ওই পায়ের ব্যথা থেকে আমার আব্বা 3 দিনের মাথায় আব্বু মারা যায়। কিন্তু আব্বুর এই মৃত্যুটা আমরা খুব স্বাভাবিকভাবে মানে মেনে নিতে পারি নাই, কারণ আব্বুই ছিল আমাদের একমাত্র গার্ডিয়ান। তখন আমরা 2 ভাই আছি, 2 ভাই তখন এই দিক সেদিক কাজ করি এবং এইভাবেই তখন সময়গুলো কাটতেছে। দাদা মারা গেছে, দাদি আছে, আমার মা আছে, এরপরে আমি আছি, আমার মানে ছোটো ভাই আছে, আমরা এই পরিবারের 4 জন সদস্য। তা আমরা তখন খুব ভালোভাবে আছি এবং এরকম করতে করতে আমার আম্মা মানে এদিক সেদিকে আমার বিয়েও দেখতেছে, মানে এদিক সেদিকে আমাকে মানে যৌতুক নিয়ে বিয়ে করানোর চেষ্টা করাইতেছে, যে কোথাও যৌতুক পায় কিনা, যদি ভালো কোনো টাকা যৌতুক পায় তাহলে আমাকে বিয়ে করাবে। এরকমভাবে মা অনেক ঘটক টটকের সাথে কথা বলে। এমন করে সময়গুলো কাটতে কাটতে একদিন আমার কাছে হঠাৎ করে মনে হলো, আরে দিনের বেলায় না হয় পুরীর মা পাহারা দেয় বা কাউরে ওর কাছে যেতে দেয় না, ওর কাছে গেলে ওর মা এরকম করে, তা রাতের বেলায় তো গেলে কোনো সমস্যা নাই, এবং রাতের বেলায় গেলে তো আমি ওর সাথে কথা বলতে পারবো। সত্যি কথা বলতে কি, ওর মা যে বাধা দেয়, ওর মা বাধা দেওয়ার কারণ আছে। পুরী কিন্তু সম্পূর্ণ পাগল হয়ে গেছে, মানে কোনো মানুষ গেলেই দৌড়ে আসে, আইসা ঘাড়ে কামড় দেয়, পিঠে কামড় দেয়, হাতে কামড় দেয়, মানে এবং কামড় দিয়ে মাংস নিয়ে যায়, এমন একটা অবস্থা। ওর সামনের মানে মুখটাও জানি কেমন একটু ভয়ঙ্কর হয়ে গেছে, মানে সাধারণ মানুষের মতো ওর চেহারা ছিল না, অসম্ভব রকমের ভয়ঙ্কর এক চেহারা হয়ে গেছিল ওর। নর্মালি যে কোনো মানুষ ওরে দেখলে ভয় পেয়ে যাবে, এরকম একটা চেহারা হয়ে যায়। কেন এরকম হয় এটা একমাত্র আল্লাহই ভালো জানে, কি কারণে এরকম ফুলের মতো একটা মেয়ের জীবন এভাবে নষ্ট হয়ে গেল। এমন করতে করতে একদিন ঘুটঘুটে অন্ধকার রাতের বেলায় আমি তখন পুরীর সাথে দেখা করার জন্য ওদের বাড়ির মধ্যে যাই। তো ওদের বাড়ির মধ্যে আমি যখন যাই, আমার এটুকুই মনে আছে, আমি যখন ওদের বাড়ির ওর কাছাকাছি যাই তখনই আমি দেখি প্রায় 10 থেকে 15টার মতো কুকুর ওর চারপাশে ঘুরতেছে। মানে আমি ওই কুকুরগুলোকে ভেদ করে ওর কাছে যেতে পারি না, মানে যে গাছের মধ্যে ওকে বেঁধে রাখছে, গাছের 4-5টাতে 10-15টা কুকুর, একদম কালো কুকুর।
এবং একদম নিষ্কালো কুকুর, কুকুরের গায়ে কোনো সেটু নেই, একেবারেই কালো, এবং চোখগুলো মনে হয় রক্তবর্ণের ভয়ঙ্কর আকৃতিতে আমার দিকে তাকাইতে আছে, আমার দিকে জিহ্বা বাইর করতেছে। মানে আমি দেখি না ভয় পেয়ে যাই, এবং ভয় পেয়ে পরে আমি তখন এখান থেকে চলে আসি, মানে ওই জায়গাটা থেকে চলে আসি। আসার পরে এই ঘটনাটা আমি তখন আমার দাদিরে বলি, যে দাদি এমন এমন ঘটনা, আমি একটু পরিরে দেখতে গেছিলাম রাতের বেলায়, এখন যাওয়ার পরে এই ঘটনা ঘটছে। এবং ওরে দেখলাম যে ওর কাছে যাওয়ার পরে কুকুর আমাকে চারপাশ থেকে এরকম করে ঘিরেও দিয়ে ধরছে। আমার দাদি তখন আমার মুখের দিকে তাকিয়ে বলতেছে, কামাল রে, তাইলে তো মনে হয় মেয়েটারা কালো জাদু করছে। আমার দাদি আমাকে সর্বপ্রথম এটা বলে। আমি বললাম, কী বললা, কালো জাদু করছে? আমার দাদি বলল, আমার কাছে তো এটাই মনে হয়, মেয়েটার তো মনে হয় কালো জাদু করছে। আয় হাই রে, মা মরা মেয়ে, মাটা তো অনেক আগেই মরে গেল, বাপটাও মরে গেল, এই মেয়ের মা তো মনে হয় মেয়েটারা কালো জাদু করছে, এই জন্যই তো দিনের বেলায় কোনো মানুষকে মেয়ের কাছে যেতে দেয় না। আমি বললাম, হ্যাঁ দেয় না, কিন্তু রাতের বেলায় যাওয়ার পরে আমি এরকম একটা দৃশ্য দেখলাম যে এইভাবে কুকুর ঘুরে। আমার দাদি আমারে বলে, তাইলে নিশ্চিত মেয়েটারে কালো জাদু করছে, মেয়েটারে মনে হয় কালো জাদু করছে। দাদির মুখ থেকে এটা শোনার পরে আমি দাদিরে বলি, ও দাদি, তাহলে আমি কেমন করে ওর কাছে যেতে পারি, ওর সাথে একটু কথা বলতে পারি, দেখা করতে পারি? আমার দাদি আমাকে ডিরেক্টলি বলে, না, খবরদার, এই কাজ ভুলেও করবি না, ওইখানে যাবি না, ওইখানে গেলে তোরও সব মেরে ফেলবে, তুই সব মরে যাবি, ওইদিকে যাবি না। দাদি আমাকে মানা করে, কিন্তু দাদি যতই মানা করুক আমার তো আর মন মানতেছে না। এরকম করতে করতে আমাদের এলাকার এক কবিরাজ আছে, মানে উনি অনেক বড় মাপের কবিরাজ আমাদের এলাকার। একদিন ওনার কাছে গিয়ে আমি পরীর ব্যাখ্যা যখন ওনাকে দিই, উনি ডিরেক্টলি আমাকে বলে পরীর প্রসঙ্গে উনি আমার সাথে কোনো কথা বলবে না, এবং পরীকে সাহায্য করা বা পরীকে ভালো করা, পরীর জন্য কিছু করা উনি এটা করতে পারবে না। উনি আমাকে মুখের উপরে মানা করে দেয়। আমি তখন বললাম যে, আপনার সমস্যা কি, আপনি ওর চিকিৎসা করেন? উনি বলে, আমি আর চিকিৎসা করতে পারবো না। পরে উনি আমাকে বলো, তোর উপরে অনেক বিপদ আছে, তোর দিকে কয়েকটা খারাপ জিনিসের আকর্ষণ আছে, তোরে আমি একটা শরীর বন্ধে তাবিজ দিয়ে দিই, যদি শরীর বন্ধের ওই তাবিজটা থাকে তাহলে অশুভ শক্তি তোর কোনো ক্ষতি করতে পারবে না, আর অশুভ শক্তি তোর সামনে এসে দাঁড়াতে পারবে না। এইটা বলার পরে ইনি তখন আমাকে একটা তাবিজ পরায় দেয়, ওই কবিরাজ আমাকে একটা তাবিজ পরায় দেয়। এবং কবিরাজ থেকে তাবিজটা যেদিন আমি পড়ি, এর পরের দিনে আমি আবারও সিদ্ধান্ত নিলাম আমি পরীকে দেখার জন্য পরীদের ওই বাড়ির উঠানে যাব রাতের অন্ধকারে। সেদিন যখন আমি রাতের অন্ধকারে পরীদের বাড়ির উঠানে গেলাম, আমি সেদিন আর কোনো কালো কুকুর দেখতে পেলাম না। আমার চারপাশে যেরকম পরীর চারপাশে কালো কুকুররা ঘেরাও করে থাকতো, তারা চারপাশে থাকতো, বাট এইরকম কোনো পরী, মানে ওরকম কোনো কালো কুকুর আমি আর দেখতে পাচ্ছি না, কোনো কালো কুকুর নাই। এবং ওইখানে যাওয়ার পরে আমি দেখলাম পরী চুপচাপ বসে আছে, এরকম করে বসে আছে। আমি যখন ওর সামনে গেলাম তখন দেখলাম যে ওর চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছে, চাঁদের আলোতে ওর চেহারাটা স্পষ্ট দেখা যাচ্ছে, চোখের পানিগুলো পড়তেছে, এবং ওর চেহারাটা একটু ব্যতিক্রম হয়ে গেছে, আগের মতো ওর চেহারাটা নাই। ওর মুখের যে ইয়েটা ছিল এটা অনেক বড় হয়ে গেছে, এবং দাঁতগুলো মনে হয় অনেক ধারালো ধারালো অস্ত্রের মতো আছে। ওরে দেখার পর আমার ভিতরে ভয় ঢুকে যায়, এরকম কেন? আমি ওর কাছে গেলাম, ওর কাছে যাওয়ার পরও আমার সাথে কোনো খারাপ আচরণ করলো না, বা আমার কোনো কামড়ও দিল না, আমাকে দেখে কোনো চিৎকার চেঁচামেচিও করলো না। আমি তখন কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, পরী ভালো আছো? ও কোনো কিছু বলে না। আমি বলে, ও পরী ভালো আছো? ও আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি চিন্তা করলাম যে ওর মনে অনেক খিদা লাগছে, মানে এরকম করে হাত দিয়ে আঁচল দিতে আছে। বিশ্বাস করবেন, আমি আবার দৌড়ে বাড়িতে আসছে, বাড়িতে এসে আমাদের বাড়িতে পাকা কলা ছিল, আমি কয়টা কলা নিয়ে আবারও দৌড়ে ওদের উঠানে গেছি। যাওয়ার পরে এই পাকা কলাগুলা আমি ওরে দিলাম। ভাই ও মানে চিলা মুখের কাছে দিছি খাইতেছে, অনেকগুলো কলাও খেয়ে ফেলে। একটা মানুষের পক্ষে এত কলা খাওয়া সম্ভব না, ও যতগুলো কলা খেয়ে ফেলে, মানে কলা দিচ্ছি খেয়ে ফেলতেছে এমন একটা অবস্থা। এরকম করতে ভাবতেছি যে কি করা যায়। আমি প্রায় প্রতি রাতে যাইতাম, পরীর সাথে ওইখানে বসতাম, ওর সাথে কথাবার্তা বলতাম, এবং ওর এই জীবন দশায় দুঃখ যন্ত্রণাগুলো আমি আমার নিজের চোখে দেখতাম। আমার অনেক ইচ্ছা করতো পরীর জন্য কিছু একটা করার, কিন্তু আমার হাত পা বাঁধা ছিল, আমি আসলে ওর জন্য কোনো কিছু করতে পারতাম না। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এমন করেই সময়গুলো কাটতে পরীকে দেখাশোনা করার জন্য তখন একটা কাজের মহিলা রাখা হলো। একটা কাজের মহিলা আছে, ওই মহিলাটা পরীরে দেখাশোনা করে, সকালবেলা খাবার খাওয়ায়, গোসল করায়। একদিন আমি দুপুরবেলা ওই মহিলাটাকে দেখলাম, মহিলাটা বাজার থেকে যাইতেছে, মানে কি জানি কিনে যাইতেছে। পরে আমি ওনার দেখে ডাক দিলাম, পরে আমার সাথে বসলো। আমি বললাম, কি ব্যাপার চাচি, ভালো আছেন? বলে, ভালো আছে। আমি বলে, আপনি কি এখন পরীরে দেখাশোনা করেন? উনি বলো, পরীর মাতা আমার রাখছে, আমি পরীরে দেখাশোনা করি। ওই সময় কিন্তু পরীর স্থাবর যত সয় সম্পত্তি আছে, ভিটামাটি সবই পরীর সৎ ভাই, পরীর মা বাবা সবাই ওরা এগুলো ভোগ দখল করতেছে। পরে আমি বলি যে, কাকি আপনি তো পরীদের ঘরে যান,
এবং পরীরা আপনি ছোটোবেলায় দেখছেন না, পরীর সাথে ছোটোবেলায় কথা বলছেন না? বলে হ্যাঁ বাবা বলছি তো, ছোটোবেলায় কথা বলছি, দেখছি। আহারে এরকম মেয়ে হয় না আমাদের এলাকাতে, এরকম ভালো কোনো মেয়ে হয় না। ছোটোবেলাতে আমার চুরি করে চাউল দিয়ে দিত, ঘর থেকে তরকারি দিয়ে দিত। এত ভালো উদার মনের মেয়ে দুনিয়াতে আর হয় না। এত ভালো একটা মেয়ের জীবন এভাবে নষ্ট হয়ে যাবে, এটা না মানতে পারি না, খুব খারাপ লাগে। আমি তখন বলি তাইলে কি আপনি ওর জন্য কিছু করতে পারেন না? ওর জন্য কিছু করা যায় না? উনি বলে আমি গরিব মানুষ, আমি বা ওর জন্য কি করতে পারবো, আমার কি করার আছে? আমি বলি আপনি যদি কিছু করতে না পারেন তবে আমারও ওর জন্য কিছু করার সুযোগ দিবেন। উনি আমারে বলে মানি, আমি তোমারে কেমনি সুযোগ দিব? আমি বলি আপনার একটা কথা বলি, এখানে একটু ঠান্ডা মাথায় বসেন। দেখেন আপনারা তো ভালো করেই জানেন পরীর নামে সম্পদ দেওয়ার পর থেকেই পরী পাগল হয়ে গেছে। আমি অনেক কবিরাজের সাথে কথা বলছি, অনেক কবিরাজি বলছে পরীকে কালো জাদু করা হয়েছে এবং কালো জাদু করার প্রতিফলে পরী পাগল হয়ে গেছে। তখন ওই মহিলা বলতেছে তুমি যেটা বলছো এটা ঠিক আছে, আমিও জানি মেয়েটাকে কালো জাদু করছে। ওর মা এখনও ওরে তাবিজ পরায় দেয়, ওর মা এখনও ওরে কী জানি চুল টুল এটা ওইটা খাওয়ায়। আমি এগুলো নিজের চোখে দেখতে পাই, কিন্তু কি করব বলো, আমরা গরিব মানুষ। আমি কোনো কথা বললে তো আমাকে কাছ থেকেই বিদায় করে দেবে, আমাকে তো রাখবে না। আমি তখন ওই চাচির হাত চেপে ধরে কান্না করে দিয়ে বলতেছি চাচি জানেন পরী আমাদের জন্য এটা এটা করছে। তখন আমার আব্বার সাথে যে পরীর যে ঘটনাগুলো ঘটেছে এগুলো বলেছে। উনি তখন বলে শুধু তোমাদের সাথে কেন, পরী উপকার করেনি আমাদের গ্রামে এমন কোনো লোক আছে? প্রতিটা মানুষের তো উপকার করছে, যে যেরকম বিপদে পড়ছে প্রতিটা মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। প্রতিটা মানুষের সাথেই পরী মিলেছিল, কাউকে পরী কোনোদিন কারো মনে কষ্ট, কেউ কোনো কষ্ট পাবে এরকম কাজ পরী কখনোই করে নাই। সবাইকে নিজের দেহ আত্মা মনোপ্রাণ দিয়ে ভালোবাসছে। আমি বলি তাইলে কাকে আপনি একটা কাজ করেন না, আজকে রাতে পরীকে যে বাইদা রাখে, ওই মানে যে তালা দিয়া বাইদা রাখে, ওই তালার চাবিটা কার কাছে? উনি বলে আমার কাছে। আমি বললাম চাবি আপনার কাছে? বলে হ্যাঁ, আমি তো চাবি দিয়ে ওরে খোলাইয়া গোসল টোসল করি, আবার তালা মেরে রাখি, চাবি তো আমার কাছে। আমি বলি খালা চাচি চাবিটা আমারে দিবেন? পরে বলতেছে চাবি দিয়ে তুমি কি করবা? আমি বললাম আমি পরী নিয়ে পালাইয়া যাব। উনি বলে তারপর? আমি বললাম পরী নিয়ে আমি পালাইয়া গিয়া আমি পরীর চিকিৎসা করব, আমি পরীকে একটা মুক্ত জীবন দিব, আমি ওরে ভালো করে প্রয়োজনে এই দেশেও আর কোনো দিনও আসবো না, আমি বরিশাল অঞ্চলে আর কোনো দিনও আসবো না, আপনি আমারে কি চাবিটা দিবেন? উনি আমারে বলে বাবারে যদি তোমারে আমি চাবি দেই তাহলে তো পরীর মা আমারে মাইরা ফেলাইব। আমি বললাম মারবে কেন? আপনি বলবেন আমি জানি না, চাবি কোথায় পড়ে গেছে, হারাই গেছে, আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। চাচি অন্তত এই কাজটা করেন, পরী এত ভালো একটা মেয়ে, গ্রামের মানুষের জন্য, এলাকার মানুষের জন্য এত কিছু করলো, আজকে এই মেয়েটার এই মৃত্যু দশায় কি আমরা কেউ তার পাশে থাকবো না? আমরা কেউ তাকে সাহায্য করব না? আমাদেরকে তার উপর কোনো দায়িত্বই নেই? উনি তখন আমার কথাগুলো শুনে আমার দিকে তাকিয়ে থেকে বলতেছে অনেক কিছুই তো করতে ইচ্ছে করতেছে, আবার নিজের পরিবারও তো আছে, তাই নিয়েও তো চিন্তা করতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো নাও চাবি নাও, এই বলি তুমি তখন আমাকে ওইখান থেকে চাবিটা দিয়ে দেয়। চাবিটা হাতে পাওয়ার পরে উনি বলে আমি কিন্তু আজকে ওদের বাড়িতে আর যাবো না। আমি বলি তুই পরী? বলে পরী ওইখানে বাধা অবস্থায় থাকবে। আমি তখন চাবিটা পাইয়া ঘরে গেছি, ঘরে যেয়ে চিন্তা করতেছি কি করা যায়। মানে আমার কাছে মোটামুটি কিছু টাকা পয়সা আছে, অনেকদিন ধরে কাজ টাজ করছি তো হাতে কিছু টাকা আছে। সন্ধ্যার সময় ছোটো ভাইরে ডাকলাম, ছোটো ভাইরে ডাকিয়া বললাম যে ভাইরে কামরুল, ছোটো ভাই না আমার কামরুল, যে কামরুল তোর একটা কথা বলি, ভাইয়ের কথাটা মনোযোগ দিয়ে শোন। ও আমার বলে হ্যাঁ ভাইয়া বলেন। আমি বললাম দেখ আমি আজকে রাতে বাড়ি থেকে চলে যাব। এইটা বলতে ও আমার দিকে বড় বড় চোখ করে তাকে বলতেছে ভাই এটি কী বলেন, কোথায় যাবেন? আমি বলবো কোথায় যাব এই ঠিকানা আমি তোকে দিতে পারবো না, তবে আমি এটাই বলবো যে আমি বাড়ি থেকে চলে যাব। তবে আমি যেখানেই যাই তুই মায়ের দিকে খেয়াল রাখিস, মায়ের ঠিকমতো খাওয়া দাওয়া করাইস, এবং মায়ের যাতে কোনো অসুবিধা না হয়, মায়ের যাতে কোনো রকমের অসুবিধা না হয়, মায়ের দিকে ভালো করে তুই খেয়াল রাখিস। ও আমার বলে আচ্ছা ঠিক আছে আমি মায়ের দিকে খেয়াল রাখবো ভাইয়া, আপনি চিন্তা করেন না, আপনি কই যাবেন আর আমার সাথে যোগাযোগ রাখেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে রাত্র প্রায় 1টার দিকে, আমি এখানে একটা কথা বলে রাখি, আমি চিন্তা করতেছিলাম যে মানে কোথায় নিয়ে যাওয়া যায়, ভাবতেছিলাম যে মানে প্রথমে চিন্তা করছি যে আমাদের এলাকাতে কোথাও লুকিয়ে রাখবো। পরে চিন্তা করে দেখলাম যে ওর মা যে পরিমাণের খারাপ মহিলা, এলাকায় আমি যেখানেই পরীরে লুকিয়ে রাখি উনি পরীরে ঠিকই খুঁজে বের করবে, এবং শুধু খুঁজে বের করবে না, উনি পরীকে মেরে ফেলবে। খুব রাগী বদমেজাজি মহিলা। আমি পরীকে নিয়ে শহরে চলে যাব ওরকম একটা চিন্তা ভাবনা করি। এবং এরকম একটা চিন্তা ভাবনা করার পরে আমি তখন করলাম কি ওই রাত্রে তখন এই চাবিটা নিয়ে আস্তে আস্তে পরীর দিকে যেতে চাচ্ছিলাম, এবং ওদের উঠানে গিয়ে পরে আমি তখন ওরে প্রথমে শিকল থেকে মুক্ত করি। শিকলে বাঁধনটা খোলার পরে ও তখন আমার দিকে শান্তভাবে তাকিয়ে আছে। আমি তখন ওর হাতটা ধরলাম, ও তখন কিছু বলে না, মানে ওর শরীরে পায়খানা প্রস্রাবের গন্ধ, মানে এমন একটা অবস্থা যেটা আসলে মানে নাক টান দেওয়া যায় না, এমন বিশ্রী গন্ধ।
এরপরে আমি ওকে ওখানে ধরলাম, ধরে আমি ওরে নিয়ে হাঁটতেছি, হাঁটতে 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 এই লাইল দিয়ে হাঁটতেছি এবং অনেক দূর পর্যন্ত চলে আসে, আমাদের এলাকার অনেক দূর পর্যন্ত। এবং আসার পরে ওইখান থেকে আমি একটা বেবি ট্যাক্সির মতো করে একটা দিয়ে আমি তখন হচ্ছে আমাদের এলাকা ছেড়ে আমি তখন হচ্ছে চলে আসি আপনার আমাদের ওই যে ঘাট আছে ঘাটে। এবং ঘাটে আসার পরে আমি ওরে ঘাটের মধ্যে গোসল করাই। ওর জন্য প্রথমে 3 পিস কিনি, নিজে নিজে 3 পিস কিনি, কেনার পরে ওই ঘাটের মধ্যে গোসল করাই। আমি নিচে ওরে গোসল করাইয়া আমি ওরা কাপড় চোপড় পরাই, ভালো কাপড় চোপড় পরাইয়া তখন আমি ওরে ইয়ের মধ্যে উঠাই, মানে লঞ্চের মধ্যে উঠাই। তা লঞ্চে উঠানোর পরে আমি ওরে লঞ্চে করে নিয়ে যাইতেছি। লঞ্চে উঠে গেছি, আমি ঢাকায় চলে যাবো এরকম একটা পরিকল্পনায়। তারপরে ঢাকায় আসছি, ঢাকায় আসার পরে ও তখন কিন্তু পাগলামি করে না, ধরেন যে কাউরে কামড় দিতে যায় না বা মানুষের সাথে কোনো ইয়ে করে না, শুধু তাকায় থাকে। বাট ওর চেহারাটা একটু অন্যরকম হয়ে যায়, স্বাভাবিক চেহারার মতো থাকে না, পুরোটা অস্বাভাবিক হয়ে যায় এবং যে কেউ ওর দিকে তাকাইলে ভয় পেয়ে যাবে এরকম একটা অবস্থা। তো এখন আমি কোথায় যাব? ঢাকাতে আসার পরে চিন্তা করতেছি কই যাওয়া যায়। এমন করেও তো হঠাৎ করে কোনো ভাষা ভাড়াও কেউ দিবে না, বা ওর তো আমি কোথাও পাবো না, বা আমাদের তো ঢাকা শহরে কোনো আত্মীয় স্বজনও নেই যে কেউ আমাদেরকে বাসা ভাড়া দিবে। তো এখন কই যাব, কোথায় যাব ঠিক বুঝতে পারতেছিলাম না। এরপরও চিন্তা করতেছি যে না কিছু একটা করতে হবে, কিছু না কিছু একটা করতে হবে যেভাবেই হোক। এমন চিন্তা ভাবনা করে আমি তখন করলাম কি, ওরে নিয়া একটা রেল স্টেশনে, আমি নামই বলি কমলাপুর রেল স্টেশনে আমি গিয়ে উঠছি। এবং উঠার পরে ভাবতেছি কোন দিকে যাব। রাতের বেলায় রেল স্টেশনে থাকার সিদ্ধান্ত নিয়েছি। রাতের বেলায় যখন আমি ওকে নিয়ে আসি, মানে রেল স্টেশনের কোনার ভিতরে রাত্রে আনুমানিক 12টার মতো বাজে, ওই সময় ভাই ও মানে লাফাইতে শুরু করছে। মানে এমনভাবে লাফাইতেছে যে মনে হয় যেন ওরে কেউ ধরে নিয়ে যাচ্ছে। মানে কোনোভাবেও স্থিরভাবে মানে শুয়ে থাকতে পারতেছে না, ওরে মনে হয় হাত পা ধরে কেউ টাইনে নিতেছে। মানে ওর চিৎকার চেঁচামিতে মানে কি আর আপনাকে বলবো, মানে আশেপাশের সব মানুষ চলে আসছে, মানে যারা যাত্রী এরা সেরা সবাই চলে আসছে। এবং যে ওখানকার পুলিশ ছিল আপনার রেলওয়ে পুলিশ, এই রেলওয়ে পুলিশ এসে আমাকে পিটাইতে শুরু করছে। যাক ফজরের আজান পর্যন্ত ওইভাবে পাগলামি করে এবং ফজরের আজানের পরেও কিছুটা শান্ত হয়, কিছুটা স্থির হয়। এবং ফজরের আজানের পরে তখন 3 জন আপনার রেলওয়ের পুলিশ আসে, আইসা আমারে বলতেছে তোর বাড়ি কই, আমারে বলে। আমি বললাম যে বরিশাল। বলে এটা কি? আমি বললাম এটা আমার বউ। এখন তো অন্য কোনো পরিচয় দিতে পারবো না, কারণ পরিচয় দিলে আবার কী মনে করে। আমি বললাম আমার বউ। তা বলে তোর বউর কী হয়েছে? আমি বললাম যে আমার বউর মির্কি রোগ। এখন মানে অন্য কিছু তো বলতে পারি না, বলি মির্কি রোগ। তারপর বলে এখান থেকে চলে যাবে। আমি বললাম যে দেখেন এখান থেকে যে যাবো তা কোথায় যাবো, আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই। এখন আমি ওরে নিয়ে তো ওরে কোথাও রাখতেও পারি না, যে ধরেন সাপোজ আমি একটা ঘর ভাড়া করলাম এবং ঘর ভাড়া করে আমি ওরে রাখলাম, তাই ওরে দেখবে কে? ওরও তো দেখাশোনা করার জন্য একটা লোক লাগে। এখন এরকমভাবে ওর এরকম অসুস্থ শরীর, এই অবস্থার মধ্যে তো কেউ আর আমাদেরকে ঘর ভাড়াও দিবে না, কোথাও গেলে কোথাও তো ঘর ভাড়াও পাবো না। তখন চিন্তা করতেছি কি করব, মানে কোনো রাস্তা খুঁজে পাই না, কোনো পথ খুঁজে পাই না। এইভাবে রেল স্টেশনে 1 দিন 2 দিন 3 দিন করে বসে থাকতে থাকতে একটা সময় এমন অবস্থা হলো, হাতের অবস্থা সম্পূর্ণ খারাপ হয়ে গেল। হাতে কোনো টাকা নাই, পয়সা নাই। এবং একটা সময় আমি লজ্জার কথা বলতে আর কি বলবো, না বললেও পারতেছি না, আমি ওই রেল স্টেশনের ভিতরে সর্বশেষ ভিক্ষার আশ্রয় নেই, মানে ভিক্ষা করতে শুরু করি ওই রেল স্টেশনে বসে বসে। মানে ওরে নিয়ে বসে থাকতাম এবং ওর এই অবস্থা দেখলে তো যে কেউ ভিক্ষা দিবে। তা যে কেউ পরে ওরে ভিক্ষা দিতে শুরু করে এবং ভিক্ষা দেওয়ার পরে আমিও তখন ওর সাথে ভিক্ষা করি। মানে ওর সাথে আমি থাকার পরে অনেকেই ভিক্ষা দেয়, মানে রেল স্টেশন অনেকেই ভিক্ষা দেয়। এবং সর্বশেষ আসলে আমি ভিক্ষা পেশার সাথেই জড়িয়ে পড়ি। ওর সাথে আমি তখন ওখানে ভিক্ষা করি, রেল স্টেশনে ভিক্ষা করি এবং ভিক্ষা করে যে পরিমাণে টাকা পাইতাম তাই দিয়ে আমি ওরেও খাওয়াইতাম, নিজেও খাইতাম, ওরেও খাওয়াইতাম, নিজেও খাইতাম। কিন্তু সত্যি কথা বলতে কি, আমার ভিক্ষা করার কোনো ইচ্ছা ছিল না। আমার ইচ্ছা ছিল আমি নিজে কিছু একটা করব, করে পরি নিয়ে ভালো করে থাকবো। কিন্তু পরীকে আমি কোথায় রেখে যাব বলেন? ওরে কোথাও রেখে যাওয়ার মতো জায়গা নাই বলে আমাকে ভিক্ষার আশ্রয়টা নিতে হয়েছে। তো এরকম করতে করতে একদিন মানে প্রায় সময় রাতের বেলা ওর এই সমস্যাটা হয়। রাতের বেলায় মনে হয় ওরে উঠাই নিয়ে যাবে, মানে এরকম একটা অবস্থা, উঠাই নিয়ে যাবে। এরকম করে করে কয়েকদিন পরে আবারও রাতের বেলা ওর এই সমস্যাটা দেখা দিচ্ছে। তখন সব ফকিরে একসাথে শুয়ে আছি, ওরে উঠে নিয়ে যাবে, এরকম করে উঠে নিয়ে যাবে এরকম একটা অবস্থা। তো ওই দিন আমরা যেখানে শুই আমাদের সাথে হচ্ছে আরেকটা ফকির শোয় আর কি। উনি আসলে অবশ্যই ফকির কিনা জানি না, উনি কয়েকদিন ধরে আসছে, প্রায় 2-3 দিন ধরে আসছে। এবং 2-3 দিন আসার পরে উনি এখানে বসে থাকে আমাদের সাথে, মানুষ ওনারাও টাকা দেয়, আমাদেরকেও দেয় এরকম। এবং যখন পরীটি এভাবে উঠে নিয়ে যাচ্ছে বা পরী এরকম ছটপট করতেছে, উনি তখন করছে কি, ওনার হাতে একটা লাঠি ছিল, আইসাই উনি ধাপ করে মাটির মধ্যে বাড়ি দেয়। মানে পরীর সাথে বাড়ি মারতেছে, জোরে বাড়ি মারতেছে, পরী ধাপ করে উঠে গেছে। ওই সময়টাতে পরী ধাপ করে উঠে গেছে। উঠে যাওয়ার পরে
ওই পাগলটা উনি কিন্তু বয়স্ক এবং বৃদ্ধ, উনি বলতেছে এমন করতেছস কে, পরীরে বলতেছে এমন করতেছিস কেন, এবং পরীর ভিতর থেকে তখন আমি একটা পুরুষের কণ্ঠ শুনতে পাই, যেটা শুনলে আপনি নিজেও ভয় পেয়ে যাবেন ওই সময়টাতে। বলতেছে আমি ওরে নিয়ে যাব, ওর মা বলছে ওরে নিয়ে যাইতে, ওরে নিয়ে যাব। পরে ওই পাগলটা বলতেছে, উনি পাগল কি না ফকির আমি জানি না, উনি বলতেছে এই ছেলেটা এত কষ্ট করে মেয়েটারে পালতেছে, খাওয়াইতেছে, গোসল করাইতেছে, এই মেয়েটারে নিবি কেন, ওরে নিতে পারবি না, ওরে নিতে দিব না। পরি বলতেছে যে না, মানে পরির ভিতর থেকে একটা পুরুষের কণ্ঠ বলতেছে যে না আমি ওরে নিয়ে যাব, ওরে ডাকতে পারবি না, ওরে নিয়ে যাব। এরকম করার পরে ওই লোকটা তখন মানে ইয়ের ভিতরে আপনার মানে পরি যেখানে বসে আছে তার পাশে এই ওয়ালের মধ্যে তখন পিটাইতেছে দেখে তখন বলতেছে চলে যায় চলে যায় চলে যায় চলে যায়, এই কথা বলে তখন পরি অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পরে পাগলটা আমারে বলতেছে, মানে ওই বৃদ্ধটা আমারে বলতেছে যা ওর মুখে না পানি দে। পরে আমি ওর পানি টানি দিলাম ওর মুখে, তো লোকটা আবার শুয়ে আছে, মানে শুয়ে আমার দিকে তাকায় আছে। আমি তখন বুঝতে পারতেছিলাম না কি রে এই কোন পাগল, এবং এইরকম ঘটনা তো এর আগে আর কখনো ঘটে নাই, তাহলে ঘটনা কি, অবশ্যই লোকটার মাঝে কোনো অলৌকিক ক্ষমতা আছে আমার কাছে মনে হলো। আমি তখন বললাম, সালাম দিলাম যে দাদা কিছু না মনে করলে একটা কথা জিজ্ঞেস করব। বলে বল। আমি বললাম দাদা আমি তো অনেক দিন ধরে এখানে ভিক্ষা করি আমার বউকে নিয়ে, বাট আপনাকে তো কোনোদিন আমি এর আগে দেখি নাই। পরে বলে তোর বউ মানে এটা কি তোর বউ আমারে বলে। আমি বলি হ্যাঁ আমার বউ। বলে মিথ্যা বলবি না, এটা কিসের তোর বউ, তুই করে বিয়ে করছিস? ভাই আমি তখন অবাক হয়ে গেলাম, কিরে আমি বিয়ে করি নাই, এটা ওই পাগলা কেমনে জানে? আমি বললাম যে তা বিয়ে করি নাই, কিন্তু বলে কিন্তু কি অবৈধ, ওই যে হাত ধরলি এটা অবৈধ। মানে উনি যেন একজন অলিদের মতো কথা বলে, কিছু পাগল থাকে না যে অলৌকিক ক্ষমতা যাদের মাঝে থাকে, এরকম অলৌকিক ক্ষমতা নিয়ে উনি মনে হয় কথা বলতেছে। পরে আমি বললাম যে আমি বিয়ে করি নাই, এটা আপনি জানেন কে করে, মানে আপনি কি করে জানেন? পরে আমাকে বলে আমি অনেক কিছুই জানি, আমি অনেক কিছুই জানি, তোর নিয়ে এখানে পড়ে আসিস কেন, কি চাস আমারে বলে। আমি বললাম দেখেন আমি আমার বউকে মানে ওরে বিয়ে করতে চাই, ওরে ভালো করতে চাই, ওরে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে চাই। পরে মানে উনি আমারে বলে ওর সাথে 41টা জিন আছে, ওর সাথে 41টা জিন আছে, ওরে তুই বাঁচাইতে পারবি না, ওরে তুই বাঁচাইতে পারবি না, ওরে বাঁচাইতে গেলে তুইও মরবি। আমি বললাম যে আমি মরতে রাজি আছি, তারপরও না আমি ওরে বাঁচাইতে চাই, আমি ওরে একটা সুস্থ স্বাভাবিক সুন্দর জীবন দিতে চাই। আমার কাছে মনে হয় আপনার কাছে অনেক ক্ষমতা আছে, আপনার কাছে অনেক ক্ষমতা আছে, আপনি চাইলে মনে ওরে বাঁচাইতে পারবেন। পরে বলে বাঁচাবো কি করে, ওরে তো ওর মা মাইরা রাখছে, আমি বাঁচাইতে পারবো? আমি বললাম যে আপনার কাছে অনুরোধ করে বলি আপনি একটা কিছু পথ বের করে দেন, আমি জানি আপনি পারবেন। পরে আমারে বলে আমি কিছুই পারবো না, সব উনি পারে, মানে লাঠি দিয়ে উপরের দিকে দেখাইতে আছে। আমি বললাম আপনার কাছে পায়ে ধরে বলি আপনি কিছু একটা করেন, মানে কিছু একটা আমার করে দেন। পরে বলে যা ওই বাক্সাটা নিয়ে আয় আমারে বলে। আমি বললাম বাক্সা, কিসের বাক্সা? বলে একটা বাক্সা আছে পানির মধ্যে লুকিয়ে রাখছে ওর মা, ওগো পুকুরে পানির মধ্যে লুকিয়ে রাখছে, ওইখান থেকে নিয়ে আয় যা, বাক্সাটা আইনা আমারে দে, অথবা বাক্সাটা আইনা পরে দিস, বা বাক্সাটা আইনা আমারে দিস, আমি ঠিক করে দিব। আমি বললাম বাক্সা, তখন আমার কাছে মনে হলো যে কিসের বাক্সা, আমি না তখন বুঝতেছিলাম না। পরে এরকম করতে করতে উনি বলে আমার সাথে বেশি কথা বলিস না, এরকম করে তখন আমি সকাল হয়ে গেল বা আজান দিয়ে দিল, এই লোকটা বসে আবারও ভিক্ষার মতো করে বসে আছে, মানে উনি জাস্ট লাঠি হাতে নিয়ে বসে থাকে, চাদর দিয়ে মুখ ঢেকে বসে থাকে, মানুষ ওনারে ভিক্ষা দেয়, আমাদেরকেও দেয়। পরে আমার মাথায় আসলো যে আমি তো আর পরিবারে কারোর সাথে যোগাযোগ করি নাই এখানে আসার পরে, আর তখন তো ধরেন মোবাইলের জামানা নাই, মোবাইল নাই যে মোবাইলে কারোর সাথে যোগাযোগ করব, এমন তো না। পরে ভাবতেছি যে পাগলটা যে বললো, উনি কি বললো, এটা বাক্স কি, মানে বাক্সা কি? আবার ওনার যখন দিনের বেলা জিগে উনি এই বিষয়ে কোনো কিছু বলে না, বেশি কথা বললে বলে যা এখান থেকে যা, আমাকে ধমক মারে। পরে আমার মাথায় মনে হলো যে অবশ্যই মনে হয় কোনো না কোনো কিছু ওদের পুকুরে আছে, যেটা দিয়া মনে হয় ওরে মনে হয় কিছু একটা করে রাখছে। ভাই আপনি জানেন, আপনি বিশ্বাস করবেন কিনা, এখন আমি ওরে কোথায় রাখবো? ওরে তো রাখার মতো কোনো জায়গা নেই, বা ওর এই পরিবেশে আমি বাড়িতেও নিতে পারবো না, বাড়িতে নিলেও তো ওরে যে কেউ নিয়ে যাবে। এখন মানে আমি শেষ পর্যন্ত করলাম কি, এখানে অনেক মহিলারা ভিক্ষা করে, আরও 3-4 জন মহিলা আছে, যেহেতু দীর্ঘদিন আমি এখানে ভিক্ষা করি, ওই মহিলাগুলোর সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়। ওই মহিলারাও পুরীরে মাঝে মাঝে না খাওয়া দাওয়া দেয়, পুরীরে খাওয়ায়, ওই যেহেতু অনেক সুন্দর, সবাই আইসা ওর পাশে বসে, ওই পাগল ওর এসে একটু সেবা যত্ন করে। পরে একটা খালারে আমি তখন ধরছি, ওই খালার বাড়িও বরিশালে। আমি খালারে বললাম খালা আমি জানি আপনি, আমি একটা কথা বলবো, আপনি যদি আমার এই কথাটা রাখেন, আপনি আমার মা, আপনি আমারে বাঁচান, আপনি আমার বউয়ের দিকে একটু খেয়াল রাখেন, আমি একটু বরিশাল যাব, এবং এমন এমন ঘটনা পাগলটা বলছে, এই ঘটনা। পরে ওই মহিলা আমার বলতেছে দূর, এই পাগল এনে ভিক্ষা করে, এই পাগলের কথা শুনে লাভ আছে, এই পাগলের মাথা ঠিক আছে, এই তোর বউয়ের তুই টাকা পয়সা কামাইয়া ভিক্ষা করে টাকা কামাইয়া ডাক্তার দেখা। আমি বললাম খালা আপনার কাছে একটা অনুরোধ, আপনি আমার বউটার একটু দেখে রাখেন, আমি কয়েকদিনের জন্য বাড়িতে যাব, কয়েকদিনের জন্য বাড়িতে গিয়ে আমি চলে আসব।
এই কথা আমি তখন খালারে বলছি। খালারে বলার পরে খালা তখন বললো আচ্ছা তা আমার কাছে দিয়া যাবে আমি যদি তোর বউরে বেচে দিই। আমি বললাম আপনি বেচে দেবেন কে, আপনি ওরা রাইখেন। এই মহিলার কাছে আমি তখন রাইখে আমি বরিশালের উদ্দেশ্যে রওনা দিই। তো এই ভিক্ষা টিক্ষা করে মোটামুটি প্রায় অনেক টাকায় কামাইছে, হাতে অনেক টাকাই আছে। ওই টাকা নিয়ে তখন বরিশালে গেছি এবং যাওয়ার পরে দিনের বেলায় না, ঘুটঘুটে রাতের অন্ধকারে আমি তখন এই পরিদের বাড়িতে গেছি, মানে পরিদের যে উঠান ওইখানে গেছি। ওদের উঠানের পাশে একটা মানে জমিদার পুকুর আছে, অনেক বড় একটা পুকুর ভাই। একদিন দুই দিন না, প্রায় 3টা রাত, আমি আপনাকে কি বলবো, এই 3টা রাত, প্রতিটা রাতে 10টার দিকে আমি পুকুরে নামি। এই নাইমে আস্তে আস্তে করে ডুব দেই মানে পুকুরের মাঝখান পর্যন্ত। পুকুরটা অনেক বড় না এবং পানিও তখন খুব বেশি ছিল না, এবং এই ডুব দিয়া পুকুরের মাঝখানে এখানে ওইখানে বিভিন্ন জায়গায় আমি হাতাই, কিন্তু আমি কোনো বক্স খুঁজে পাই না। এবং আমার মনে হয় আমি 3টা রাতে তন্ন করে আমার জ্বর পর্যন্ত চলে আসে, আমি অসুস্থ হয়ে যাই, অনেক অসুস্থ হয়ে যাই। এরপরও আমি এই পুকুরে ডুব দেই। আমি এই পুকুরের নিচে কিছুই পাইলাম না এবং এই পুকুরে কিছু না পাইয়া 3 দিন পরে আমি আবার ওখান থেকে ফিরে আসছি। আসার পরে খালার কাছে তখনও আছে, খালার কাছে আমি খালার বরিশাল থেকে আবারও আসি। আমি তো মায়ের সাথেও দেখা করি নাই, আমার ভাইয়ের সাথেও দেখা করি না, আমি ডাইরেক্ট চলে আসছি। কারণ এদিক দিয়ে পড়ি, এখানে পড়ির জন্য টেনশন। আসার পরে দেখলাম যে পড়ি এখানেই আছে। পরে খালারে বললাম যে খালা পাগলে তো আমারে পাঠাইছে, এখন পাগলটা কই? খালা কয় পাগল তো নয়, পাগল তো চলে গেছে কোন দিকে জানি। পরে ওরে খুঁজতেছি পাগলটার এদিকে সেদিকে, পাগলটার আর পাই না। বিভিন্ন রেল স্টেশনে যোগাযোগ করি, ওরে পাওয়া যায় কিনা, কেউ বলে ওরে আর দেখে না, কোন দিকে চলে গেছে ওই ভালো জানে। পরে খালা বলে দূর, তুই পাগলের কথা বিশ্বাস করস? পাগল তো পাগলে, এর কথা বিশ্বাস করে তুই 3 দিন যে পুকুরে ডুবে আসছিস, তোর বউরে ডাক্তার দেখা। এই ঘটনা 2 দিন পরে হঠাৎ করে আমার কাছে একটা কি মনে হলো জানেন, ওর মায়ের একটা ব্যক্তিগত পুকুর আছে, ব্যক্তিগত পুকুর বলতে একটা ডোবার মতো আছে, ওইটার মধ্যে ওর মা কাউরে নামতে দেয় না। ওইটার 4-5টা ওর মা কী করে মানে আপনার শিকলের মতো করে ইয়ে দিয়ে রাখে, ব্যারিকেড দিয়ে রাখে। এটার মধ্যে ওর মা রাজহাঁস পালে। আমার হঠাৎ করে মনে হলো আরে এটাও তো একটা পুকুর, এবং যদি এটার মধ্যে কোনো কিছু নাই থাকবে তাহলে এটা 4 পাশে ওর মা এরকমভাবে দিয়ে রাখে কেন, ওই ছোটো পুকুরে কাউরে নামতে দেয় না কেন? প্রথম থেকে আমরা দেখে আসছি, মানে পুরি পাগল হওয়ার পর থেকেই উনি এখানে কাউরে নামতে দিত না, এটা উনি নিজে কাটায়, লোক দিয়ে এটা পুকুরটা কাটায়, এবং এটাতে কাউরে নামতে দেন, ওটা ওখানে রাজহাঁস পালে। আমার হঠাৎ করে মনে হলো যে নাকি ওইটার মধ্যে কিছু একটা আছে। এই বলে আমি তখন তার 2-4 দিন পরে আবারও খালারে বললাম, খালা আমি আরেকটা জিনিসের সন্ধান পাইছি, আপনি ওরা একটু রাখেন, আমি বাড়ি যাই। এই কথা বলার পরে এই খালার কাছে আমি আবার দেখ, খালা আমার বলে তুই পাগল হয়ে গেলি, পাগলের কথা শুনে তুইও পাগল হয়ে গেলি, তোরও ব্রেন পাগল হয়ে গেছে। খালার কাছে রাইখে 3 দিন পরে ভাই আমি আবারও এই বরিশালের উদ্দেশ্যে রওনা দিই, এবং বরিশাল যাওয়ার পরে আমি ওই পুকুরে ডুব দেওয়া মাত্রই আমি এত বড় টাইপের একটা বক্স পাই। যে বক্সটা কীরকম ছিল জানেন, মানুষের যে পানের, অনেক সময় দেখবেন অনেক মানুষের মানে রাজকীয় বাড়ি যে পানের বাটা আছে, মানে পানের বাটার মতো এরকম করে একটা ঘরের মতো, এটা মানে ছোট একটা ঘরের মতো, মানে পানের বাটার মতো, এইটা আমি ওখানে পাই। এবং এটার মধ্যে 2টা তালা মারা, মুখের মধ্যে 2টা তালা মারা। এই পুকুরে নাইমা মাঝখানে ডুব দিয়ে আমি এটা পাই। এই পুকুরটা অনেক ছোট একটা পুকুর, ডোবার মতো, ওইখানে একদম মাঝখানে ডুব দিয়ে আমি এই জিনিসটা পাই। ওইটা নিয়ে আমি ভোরে আবারও 3 দিন পরে ভোরে আমি আবারও ফিরে আসি বরিশাল থেকে ঢাকায় আসার পরে আমি তখন এই খালারে দেখে যে খালা এই ঘটনা। খালা তখন এটা দেখে বলতেছে, ও মা গো, তাহলে তো মনে হয় পাগলের মধ্যে কিছু একটা ছিল। আমি বললাম, খালা এটা এখন কী করবো, ওই পাগলটা তো আমি আর পাই না। পাগলে বলছে এটা আনলে আমি পরিটা ভালো করতে পারবো, বলছে এটা আইনা পোড়াই দিতে, নাইলে পাগলের কাছে দিত, ভালো করে দিব। পরে আমার বলে, পাগল তো তোর পথ খুলেই দিল, তোর তো বলেই গেছে পোড়াই দিতে, তা পোড়াই দে। আমি বললাম, পোড়াই দিলে কি ভালোই? উনি বলে, হ্যাঁ পোড়া। আমি আর এটা খুলি না, এটার মধ্যে কী আছে তার দেখি নাই। পরে এটা আমরা ওইখানে পোড়াই দিই, আমি আর খালা মিলে এটা পোড়াই দিই, এবং পোড়াই দেওয়ার পরে এটার ভিতর থেকে এমন গন্ধ বেরোইছে ভাই, মানে কি বলবো, এরকম গন্ধ, মানে এমন পচা গন্ধ বেরোইছে, ভিতরে যে কী ছিল আল্লাহই জানে, ঘ্রাণ বেরোইছে। এবং আশেপাশের সবাই আমাদেরকে গালাগালি করতেছে, এই ফকিন্নির ফোলারা এখানে কি পোড়াইতে দিছিস? আপনি বিশ্বাস করবেন না, এটা পুড়িয়ে ফেলার ঠিক 3 দিনের মাথায়, 3 থেকে 4 দিনের মাথায় পুড়িয়ে একদম সম্পূর্ণ ভালো, মানে সম্পূর্ণ ভালো। আমার বলতেছে মানে ও সব মনে আছে ওর, আমার মা কই, আমার বাবা কই, মানে আমার এই কই, আমার ও কই, মানে এরকম আমারে বলে। মানে পুরি 4 দিনের মাথায় ভালো হয়ে যাওয়ার পরে আমি পুরীরে নিয়ে রাতের বেলায় ডিরেক্টলি আমাদের বাড়িতে আসছি, এবং আমাদের বাড়িতে আসার পরে রাতের বেলা আমি ঘরে আসছি, এবং ঘরে আসার পরে আমার মাকে আমি বিস্তারিত সব ঘটনা খুলে বললাম। এগুলো শোনার পরে মা তো অবাক, মা আমার বলে, আরে কী বলিস তুই এটা?
এটা তুই কী বলিস? আমি বললাম, মা এই ঘটনা আমি ওরে ভালো করছি এবং আমিও পরিরে সব কিছু জানাই যে এমনি এমনি আমি তোমারে বাঁচাইছি এটা। আমার মা বলে তাইলে তুই এনে নিয়ে এনে সংসার করবি। ওর মা কি করবো আমরা দেখবো, ওর মার কাছে ওরা আর যাইতে দিব না, ওর মার কাছে যাইতে দিব না। এরপরে করলো কি, আমাদের এলাকার যে চেয়ারম্যান আছে, তখন চেয়ারম্যানের আমার মা ভোরে ডাকাইছে আমাদের বাড়িতে। মা তখন চেয়ারম্যানের বাড়িতেও কাজ টাজ করতো। চেয়ারম্যানরা ডাকাইছে, চেয়ারম্যান আমাদের বাড়িতে আসছে। আসার পরে পুরি তখন চেয়ারম্যানের কাছে সব খুলে বলছে যে আমার উপরে এইভাবে অত্যাচার করা হয়েছে, আমি আমার সম্পূর্ণ ইচ্ছায় প্রাপ্তবয়স্ক আমি কামালকে বিয়ে করব, আমি ওর সাথে থাকবো। চেয়ারম্যান সম্পূর্ণ সাক্ষী থাইকা তখন পুরীর সাথে আমাকে বিয়ে পড়াই দেয়। পুরীর সাথে আমাকে বিয়ে পড়াই দিয়ে এবার পুরীর মায়ের কানে খবর গেছে যে পুরী এখানে আসছে, ওর মা আমাদের বাড়িতে আসতে চায়, ওর মারে আমরা আমাদের বাড়িতে আসতে দিই না। না, আমাদের বাড়িতে আপনি আইসেন না, আমাদের বাড়িতে আমরা ওর মারে আসতে দিই না। ওর মা আমাদের বাড়িতে আসার অনেক চেষ্টা করে, ওর মারে আমরা আমাদের বাড়িতে আসতেই দিই না, কারণ ওর মা আসলে অন্য কিছু একটা করে ফেলবে। আর পুরীও ওই বাড়িতে আর যায় না, মানে জমিদার বাড়িতে যায় না, আমাদের বাড়িতে আছে, আমার সাথে আছে, সুখে শান্তিতে আছে। আমি ডাল ভাত যা খাইছে ও খাইতে আছে। এরকম করে বিয়ের কয়েক মাসের মাথায় ও তখন বেবি কনসেপ্ট করে, বাচ্চা হয়ে ওর গর্ভে বাচ্চা আসার পরে আমার অত্যাধিক আনন্দ লাগে এবং আলহামদুলিল্লাহ ওর ঘরে আমার একটা কন্যা সন্তান হয়। ও নিজের ইচ্ছা, ওর নাম কিন্তু জান্নাতারা পরি, ওই নিজের মেয়ের নাম রাখে জান্নাত। তাই আমি ওরে বললাম যে তুমি এই মেয়েটার নাম জান্নাত কেন রাখো? আমাকে বলে আমার মেয়েটা আমার নাম রাখবে। তা আমার মেয়েটা হয় সারাদিন, ভাই মেয়েটা এত সুন্দর হয়, একদম পরীর মতো সুন্দরী। ওই ওর মানে ওর দাদার বাড়িতে যায় না, বা ওর নানার বাড়িতে যায় না। ওর সৎমা ও যেদিন বাচ্চা হয় ওই দিনও অনেকবার আসছে মানে দেখার জন্য পরীরে। এই সব ভুলে যাবে, পরীরে একটা নজর দেখতে চায়, পরীর সাথে একটু কথা বলতে চায়। আমাদের কথা সোজা আপনি এই বাড়িতে আসতে পারবেন না। পরীর মায়েরে আমরা আমাদের বাড়ির ত্রিসীমানার মধ্যে ঢুকতে দেই নাই, মানে ওনারা আমরা অ্যালাউই করি নাই। উনি এমনি সামনে ঘোরাফেরা করছে, করে উনি তখন চলে গেছে। তো আস্তে আস্তে করে আমার জান্নাত বড় হইতেছে। ওই সময়টাতে পরীর সম্পদগুলো আমি আস্তে আস্তে দখলে যাইতেছি, পরীর সম্পদগুলো আমি আস্তে আস্তে দখলে যাইতেছি। আমার মা বলতেছে, এলাকাবাসী বলতেছে তুই আস্তে আস্তে দখলে যা, আস্তে আস্তে করে দখলে যা, জমি দখলে যা। আমি তখন আস্তে আস্তে করে জমি দখল করতেছি। ওরা কিন্তু ছেড়ে দিতেছে, আমি যেই জমিতে যাইতেছি ওই জমি ওরা ছাড়িয়ে দেয়। ওর ভাইয়েরা, সৎ ভাই আছে, সৎ বোন আছে, ওরা ছাড়িয়ে দেয়। আমি গেলে আমারে ছাড়িয়ে দেয়, কারণ ওরা তো জানে জমির দলিল, সব দলিল হচ্ছে আপনার ইয়ের নামে, পরীর নামে। তো পরীর নামে জমির মালিক মানে পরীর জামাই আমি, আমার নামে মালিক। এই জন্য আমি যেখানে যাই ওরা ছাইড়ে দেয়। এইভাবে আমার মেয়েটার বয়স তখন প্রায় 3 বছরের কাছাকাছি, 3 থেকে 4 বছর হবে, 3.5 কি 4 বছর এরকম বয়স হবে। একদিন আমি মাঠে কাজ করতেছি, ওর জমি মানে পরীদের জমিদার বাড়ির জমিতেই কাজ করতেছি। বদলা আছে, বদলা 8-10 জন আছে, ওগুলো দিয়ে কাজ করে। হঠাৎ করে আমার মা চিৎকার দিয়ে এসে বলতেছে, আরে আসনা কামাল কামাল তাড়াতাড়ি বাড়িতে, তোর মেয়েরে তো পাওয়া যায় না। আমি বললাম কী বলেন, আমার মেয়েরে পাওয়া যায় না, ও কই গেছে? আমার মা বললো তো পাওয়া যায় না, তুই তাড়াতাড়ি বাড়িতে আয়। মায়ের কথা শুনে আমি তখন দৌড়ে বাড়িতে এলাম। বাড়িতে আওয়ার পরে দিয়ে আমার মেয়েরে পাওয়া যায় না, পরি তখন অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি বললাম কী হয়েছে? বলে কই জানি চলে গেছে। হাইরে খুঁজতেছি, পাই না, মানে কোথাও পাওয়া যায় না। এবার এরই মাঝে আবার পরীর যে সৎমা, উনি কিন্তু আমাদের বাড়িতে আসার চেষ্টা করতেছে, আমাদের বাড়িতে আসার চেষ্টা করতেছে, কিন্তু আমার মা ওরে আমাদের বাড়িতে অ্যালাউ করে না। এদিকে আমার দাদি মারা গেছে কিন্তু ওই সময়। পরে দেখা যায় কি যে মা কোনোভাবেই আমার মেয়ের আমি খুঁজে পাই না, এইখানে ওইখানে, এবং থানাতে ডায়েরি পর্যন্ত করি, আমার মেয়েরে আমি থানার মাধ্যমে ডায়েরি করি যে মেয়েরে নিখোঁজ, হারাই গেছি। কবিরাজ, ঠাকুর, খোনার কোনো কিছুই বাদ রাখি নাই, কিন্তু কোথাও পাওয়া যায় না। কোনো কবিরাজ বলতে পারে না কই চলে গেছে, কে নিয়ে গেছে, কোনো ঠাকুরই বলতে পারে না, হুজুর, মানে সব জায়গায় গেছি, কেউই বলতে পারে না আমার মেয়ে কই গেছে। মেয়ের জন্য তখন সম্পূর্ণভাবে পাগল হয়ে গেলাম ভাই, মনে হয় নিজের মাঝে নিজে তখন হারিয়ে যাচ্ছিলাম। কি করব, মেয়েরে না পাইলে তো আর অস্তিত্ব নাই, আমার বউকে তো আর কোনোভাবে মানানো যাচ্ছে না, ও তো আর মানতেছে না। এরকম করে করে মেয়েটা হারিয়ে যাওয়ার প্রায় 20 দিনের মাথায় আমার বউ আবার আগের মতো করে কেমন একটু একটু গম্ভীর হয়ে যায়। আমি আমার মারে জিজ্ঞেস করি যে মা, এই বাড়িতে কি পরীর মা আসছিল, পরীর সৎমা আসছে? বলে না। তাই আমি বললাম পরীর সৎমা যদি না আসবে তাহলে পরী এরকম গম্ভীর হয়ে যাচ্ছে কেন? এই করতে করতে প্রায় 25 দিনের মাথায়, 1 মাস পরে আমার মা একদিন আমার এসে বলতেছে, বাবারে সর্বনাশ হয়ে গেছে, আমাদের জান্নাত কই আছে তা তো আমরা জানতে পারছি, কিন্তু জান্নাতকে তো আমরা আনতে পারবো না। জান্নাতকে আনতে পারবো যেভাবে, ওভাবে তো তুই ফকির হয়ে যাবি। আমি বললাম কী হয়েছে? তখন আমার মায়ের মাধ্যমে জানতে পারি পরীর সৎমা এই জান্নাতরে এই বাড়ি থেকে চুরি করছে লোক দ্বারা, আমাদের এলাকার মহিলা দ্বারা টাকা পয়সা দিয়ে চুরি করাইছে, এবং চুরি করায় সে মহিলারে মানে আটকায়া রাখছে। আটকায়া পরীরে বলছে যে তুই সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিবি, মানে পরীর সৎমায়ের নামে লিখে দিবি, তা আমি তোর মেয়েরে ফিরাই দিব। গোপনে চিঠি পাঠাইছে, আর যদি তুই না দেস তাহলে তোর মেয়েরে মেরে ফেলবো।
এই কথা বলার পরে আমি তখন করলাম কি, পরীরে আমি এটা যখন জিজ্ঞেস করছি, পরী আমার কাছে অস্বীকার, কিন্তু পরী মায়ের কাছে বলছে, আমার আম্মার কাছে বলছে। পরী আমার বলে না এরকম কিছুই না। এরপরে আমি বলি দেখো তুমি মিথ্যা বলো না, আমার কাছে সত্যি কথা বলো, যদি সত্যি বলে তাহলে ভালো। ও বলে আমার সব সম্পত্তি আমি আমার সৎ মারে দিয়ে দিব, এরপর আমার মেয়ের আমার লাগবো। আমি বলি শোনো আমরা থানাতে জানাই। ও বলে না তুমি আমার মাথা ছুঁয়ে শপথ করে থানাতে জানাইবা না, তুমি যদি থানাতে জানাও তাহলে আমার মেয়েরে মেরে ফেলবে, আমার মেয়েরে মেরে ফেলবে, আমার মেয়ে মরে গেলে আমি বাঁচবো না, আমার মেয়েরে মেরে ফেলবে। তুমি আমার তো সম্পদের দরকার নাই, তুমি আমার সম্পদের দরকার আছে, আমার সম্পদ দিয়ে তুমি কি করবা বলো, আমি তো আছি, আমার মেয়ে তো আছে, আমাদেরকে নিয়ে তুমি ডাল বা দুইটা খেয়ে বাঁচতে পারবা না। আমিও তখন বললাম ঠিক আছে পারবো, ঠিক আছে পারবো, ডাল বা দুইটা খেয়ে বাইচা থাকবো। তোমার সৎ মায়ের সাথে তুমি কেমনে কথা বলতে পারো বইলা তুমি তোমার সব সয় সম্পত্তি তোমার সৎ মারে দিয়ে হইলে আমার মেয়েরে রক্ষা করো। ও আমার মেয়েরে দিবে তো বলে হ্যাঁ দিবে। আমি যেদিন দলিল করতে যাবো আমার দলিল শেষ হলে আমার মেয়েরা আমার দিয়ে দিবে, আমার মেয়েরা আমার দেখাইছেও। তো এখন কীভাবে ওরা দেখাইছে এগুলো তার আমি জানি না। এখন পরে আমি মানে আমার মায়ের আমি তখন এসে বললাম যে মা এই ঘটনা। মা বলে তোর কি মাথা খারাপ, কেন এই লাখ টাকা সয় সম্পত্তি দিয়ে দিবে একটা মেয়ের জন্য, না এটা হতে পারে না। এবার আমিও রাজি সম্পদ দিয়ে দেওয়ার জন্য, পরীও রাজি সম্পদ দিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমার মা রাজি না। আমার মায়ের কথা হচ্ছে আইনে যা, আদালতে যা, কিন্তু পরী আমাকে আইনে আদালতে যেতে দেয় না। এই নিয়ে আমার মায়ের সাথে পরীর দ্বিধা দ্বন্দ্ব, মারামারি, কোপাকুপি, মানে খুব ঝামেলা যাইতেছে। আমার মায়ের কথা হচ্ছে যে আইনের মাধ্যমে জান্নাতকে উদ্ধার করবে, কিন্তু কোনো সম্পদ লিখে দেবে না। আর পরীর কথা হচ্ছে আমি কোনো আইনে যাব না, কোনো আদালতে যাব না, আমার সম্পদ আমি আমার মেয়ের সম্পদ আমি আমার সম্পদ আমি আমার মেয়ের পাইলে হয়, আমি সম্পদ আমার সৎ মায়ের নামে লিখে দেবো। এই ঝামেলার মধ্যে গিয়া এই হঠাৎ করে একদিন দেখি যে মানে পরী ভাত খাইছে, মানে খাবার খাইছে, খাবার খাওয়ার পরেই মানে কী জানি হয়েছে, পরী আবকা বকতেছে, মানে উল্টাপাল্টা কথা বলতেছে। আমি তখন বললাম কী রে, ওরে আবার কালো জাদু তো করলো কিনা। মা আমারে বলে যা তাড়াতাড়ি ইয়ে নিয়ে আয়, এই কী কয় এ তাবিজ নিয়ে আয়। আমি তাবিজ তোমার এটা ওইটা আইনা ওর শরীরে দিছি না, ও তখনও পাগলামি করতেছে। এরকম করে 8 দিন 10 দিন 15 দিন 20 দিন মানে ওর পাগলামি পুরো বেড়ে গেছে। ওর সৎমাও তখন আইসে দেখো পাগলামি করে, সবাই দেখো পাগলামি করে। এখন ওর মেয়েও নিয়ে আর কোনো চিন্তা নাই। তখন আমি ওর সৎমারে বলি যে দেখেন আমার মেয়েটা আমার দিয়ে দেন, আমার ওই শাশুড়ি তখন আমার মেয়েও দেয় না, মানে আমার মেয়ের সম্বন্ধে উনি কোনো কিছু বলে না। এইভাবে ও তখন পুরো পাগল, আবারও আগের মতো হয়ে গেল পরী, সম্পূর্ণ পাগল হয়ে গেল। সম্পূর্ণ পাগল হয়ে যাওয়ার কিছুদিন পরে আমি তখন আইনের সহায়তায় তখন আমি আমার মেয়ের উদ্ধার করি। এখানে অনেক ঘটনা আছে, বললো অনেক কাহিনী। আইনের মাধ্যমে ওর সৎমারে আমি তখন আটকাইয়া পরে টাকা পয়সা দিয়া ওর সৎমারে যখন মাইর দেওয়া হয়, তখন ওর সৎমা করে কি তার বাপের বাড়ি থেকে মানে পরীর নানার বাড়ি তখন ওর মেয়ের উদ্ধার করে আনি। ওর মেয়েরই যদি উদ্ধার করে নি, ওই দিন মা আর মেয়ে একসাথে ঘুমায়। ওর তখন কিন্তু পরী এভাবে ঘাড় বাঁকা করে হাঁটতো। এবং একদিন বৃষ্টি হচ্ছিল রাতের বেলায়, তাই পরী আবার বাথরুমে গেলে, টয়লেটে গেলে কিন্তু আমার ডাক দেয়, এভাবে করে আমার নাড়া দেয়। তাই ও পাগল, এরপরও কিন্তু অনেক কিছু বুঝতো। তা ওই দিনও টয়লেটে যাওয়ার পরে আমার আর উঠে না, আমি হঠাৎ করে ঘুম ভেঙে দেখছি ও নাই। তাই নাই থাকার পরে আমি দেখলাম যে আমার মেয়েটা শুয়ে আছে, ও নাই। ওটা কই গেল, আমি উঠার পরে মারে ডাক দিলাম যে প্রচুর বৃষ্টি হইতেছে। মারে দেখলাম যে মা কই, ও কই। মা বলে আমি তো দেখি নাই। পরে এই না দেখার পরে আস্তে আস্তে আমি টর্চ লাইট নিয়ে বেরোলাম আমারও খোঁজার জন্য। এবং এরকম করে খুঁজতে আমি হঠাৎ করে দেখলাম যে পরী আমাদের যে ডোবা আছে, মানে আমাদের বাড়ির পাশে একটা ছোটো ডোবা আছে, এই ডোবার ভিতরে পরী মরে ভেসে আছে। এবং বাথরুমে পানি নেওয়ার জন্য যে মানে লোটা, যেটা ঘটি বলে, ওইটা পর্যন্ত পানিতে ভাসতেছে। মানে আমি যেটা বুঝতে পারলাম যে মূলত পরী পানি আনার জন্য বা কিছু একটা আনার পরই কিন্তু তখন ঘাড় এরকম ব্যাকা হয়ে গেছে, মানে প্যারালাইজডের মতো হয়ে গেছে। তখন আমি ওর এইখান থেকে দেখার পর আমি চিৎকার দিলাম, সবাই তখন আসলো, লাশ উঠাইলো। ওইখান থেকে লাশ উঠানোর পরে ওর সৎমা আসছে, ওর সৎ ভাই বোনের আসছে সবার সামনে। তখন এর পরের দিন ওর তখন দাফন করা হলো। কিন্তু ওর দাফন করা হলো পরে, দাফনের পরে আমি একটা বিষয় জানতে পেরে আমার কলিজাটা ফেটে গেছে ভাই। আসলে মূলত আমার মা, এরপরে আমার মা নিজেই স্বীকার করে, আজ আমার মা পৃথিবীতে বেঁচে নাই, কিন্তু আমার মা নিজেই স্বীকার করে যে আমার মা পরীকে কোন পাখির মাংস জানি খাওয়াই দিছিল। মা যখন পরী যখন বলছিল ওর সৎ মায়ের নামে সব সম্পত্তি লিখে দিয়ে ওর মেয়েরও উদ্ধার করবে, আমার আম্মা তখন কোন কবিরাজের কাছ থেকে পাখির মাংস আনে, কোন একটা পাখির মাংস এনে পরীকে খাওয়াই দেওয়ার সাথে সাথে পরী পাগল হয়ে যায়। কি খাওয়ায় আমার মায়ে ভালো জানে। তবে আমার মা বলে, চিৎকার করে বলে, আমি তো তোর বউরে পাগল বানাইছি, আমি তো খাওয়াই দিছি কবিরাজের কথা মতো, খাওয়ানোর পরে তোর বউ পাগল হয়ে গেছে। পরী অন্ধকার কবরে চলে গেল এবং আমার মাও মারা গেল। আমার শাশুড়িও কিছুদিন আগে মারা গেছে, মানে পরীর সৎ মা। আজ পরীর যে সম্পত্তিগুলো আছে এগুলো আমিও খাই,
যদিও সম্পত্তির মূল মালিক আমিও খাই, আমার যে সৎ শালা আছে মানে পুরীর যে সৎ ভাই বোন আছে ওরাও খায়, আমার মেয়ে জান্নাতও আজকে আমার সাথে আছে, জান্নাত অনেক বড় হয়েছে। কিন্তু ভাই আমার প্রশ্ন হচ্ছে, আমার বউ কতটুকু জায়গা নিয়ে কবরে গেল, আমার মা কতটুকু জায়গা নিয়ে কবরে গেল, আমার শাশুড়ি কতটুকু জায়গা পেয়ে কতটুকু জায়গার মালিকানা হয়ে তিনি কবরে গেল, কিন্তু এই সম্পত্তির জন্য আমার জান্নাত মারা গেল। এক কথায় বলতে গেলে আমার মাও এই জান্নাতের মৃত্যুতে নিজেকে অপরাধী বোধ করতে করতে আমার মাও অনুশোচনায় ভুগে ভুগে মারা গেল, জান্নাতের মাও দুনিয়া ছাড়লো। কেউ তো এক টুকরো সম্পদ নিয়ে কবরে যেতে পারলো না, সম্পদের জায়গায় সম্পদ পড়ে রইল, কিন্তু মানুষ 3.5 হাত মাটি নিয়ে কবর দেশে ঘুমায় গেল। আজ এই সম্পদ দেখার মতো মানুষ নাই, আমি আজও এই সম্পদের কিনারায় ঘুরে বেড়াই। আমার মেয়ের সাথে আমি বলি এই সম্পদের জন্য তোর মা জীবন দিয়ে দিল। আজও এই সম্পদ আছে কিন্তু আমার জান্নাত আমার পরি নাই। আমি সব কিছুর বিনিময় হলেও পরীকে আরেকটা আবার পেতে চাই। বাইরে যারা সম্পদ 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 করে নিজের জীবন বিলিয়ে দেয়, তারা কি জানে না একজন ব্যক্তির কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ তার জীবন? কেন মানুষ এই সামান্য মাটির মায়ায় নিজের জীবন ত্যাগ করে দেয়? আমার বউ চলে গেল, আমার মা মরে গেল, আমার শাশুড়ি চলে গেল, আজও সম্পদ রয়ে গেল যে সম্পদ আমাকে এক বিন্দু পরিমাণে সুখ দেয় না। এই সম্পদের দিকে তাকালে মনে হয় এই সম্পদের কারণেই আমার বউ চলে গেল। তাই যারা সম্পদের পিছনে আজও মরিয়া, তাদেরকে আমার গল্পটা শুনিয়ে একটু সতর্ক করবেন, আমার কাছে আপনার অনুরোধ। বরিশাল থেকে কামাল হোসেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে বরিশালের ভাই শ্রদ্ধেয় কামাল ভাইয়ের জীবনের। কামাল হোসেন তিনি এখন বর্তমানে বরিশালের খুব নামকরা একজন ব্যক্তি। তিনি অনেকগুলো মাদ্রাসা প্রতিষ্ঠান তৈরি করেছে, 2টা স্কুল বানিয়েছে এবং তার নামে হাই স্কুল হয়েছে, প্রাইমারি স্কুল হয়েছে, এবং তিনি তার ওয়াইফের অনেক সম্পত্তি বিক্রি করে এইগুলো উনি করেছে। তো যাই হোক, এই গল্পটা সত্যিই বেদনাদায়ক ছিল। আপনার কাছে কেমন লেগেছে এবং গল্পের কোনো অংশ না বুঝে থাকলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। ইনশাল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।